আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় শ্রম বাজার, এই শ্রম বাজারের এ টু জেড সম্পর্কে জানবো। অর্থাৎ এই এক ক্লাসেই শ্রম বাজারের পুরো অধ্যায় শেষ করবো ইনশাআল্লাহ। তো অধ্যায়ের নাম হলো শ্রম বাজার, অর্থাৎ শ্রম উৎপাদনের একটা কিন্তু উপকরণ। আমরা উৎপাদন চ্যাপ্টারে পড়ছি যে শ্রম হলো উৎপাদনের একটি উপকরণ। আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো যে শ্রম কি। কারণ আমরা জানি যে শ্রম উৎপাদনের একটি উপকরণ। তো শ্রম আসলে কি? যে মানুষের কাজ করার সামর্থ্য, যার বিনিময়ে মানুষ একটা নির্দিষ্ট পরিমাণ মজুরি পাবে, তো সেটাকে বলা হচ্ছে শ্রম। তাহলে এক কথা আমরা কি বলবো? শারীরিক বা মানসিক সকল ধরনের পরিশ্রমকে বলা হচ্ছে শ্রম। তো আমরা যারা শক্তির কাজ করি সেটাকে বলা হচ্ছে শারীরিক শ্রম, যারা আমরা চিন্তা বুদ্ধি দিয়ে কাজ করি সেটাকে বলা হচ্ছে মানসিক শ্রম। তো এই শারীরিক বা মানসিক সকল প্রকার পরিশ্রমকে বলা হচ্ছে এক কথায় শ্রম। তো শ্রম উৎপাদনের একটা উপকরণ। তো শ্রমের কিছু বৈশিষ্ট্য আছে, তো সেই বৈশিষ্ট্যগুলো কি কি? তো সেই বৈশিষ্ট্যগুলো হলো, এক নাম্বার আমরা পড়ছিলাম কি, তখনই পড়ছিলাম যে শ্রম হলো একটি জীবন্ত উপকরণ। তো উৎপাদনের জীবন্ত উপকরণ হলো শ্রম। তাহলে শ্রম হলো একটা জীবন্ত উপকরণ। শ্রম ক্ষণস্থায়ী, শ্রমকে কখনো সঞ্চয় করা যায় না। এরপরে বৈশিষ্ট্য হলো যে শ্রম ও শ্রমিক হলো অবিচ্ছেদ্য, অর্থাৎ শ্রম এবং শ্রমিককে কখনো আলাদা করা যায় না, শ্রমিকের থেকেই আসে শ্রম। তো শ্রম একটা গতিশীল উপকরণ, উৎপাদনের একটা গতিশীল উপকরণ। শ্রমকে স্থানান্তর করা যায় খুব সহজে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। তো এই মজুরির সাথে শ্রমের একটা সম্পর্ক আছে, মজুরি যত বাড়ে শ্রমের যোগান তত বাড়ে। তবে যখন মজুরি অধিক হারে বৃদ্ধি পায় তখন শ্রমের যোগান না বেড়ে বরং শ্রমের যোগান আরো কমে যায়। তো এক সময় মজুরির সাথে শ্রমের একটা বিপরীত সম্পর্ক তৈরি হয়। তো এগুলো হলো শ্রমের বৈশিষ্ট্য। এরপরে আমরা পরের অংশে যাই। তো সেটা কি বলছে যে উৎপাদনশীল আর অনুৎপাদনশীল শ্রম। তো শ্রম সাধারণত আমরা দুই ধরনের বলি, একটাকে বলি উৎপাদনশীল শ্রম আর একটা হলো অনুৎপাদনশীল শ্রম। তো উৎপাদনশীল শ্রম কোনটা? অর্থাৎ শ্রমের দ্বারা যে সকল দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হবে তার যদি উপযোগ থাকে তাহলে সেটাকে বলবো আমরা উৎপাদনশীল শ্রম। অর্থাৎ শ্রমের মাধ্যমে যে সকল দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হবে সেই সকল দ্রব্য সেবা সামগ্রী যদি মানুষের উপযোগ সৃষ্টি করতে পারে বা মানুষের অভাব পূরণ করতে পারে তাহলে আমরা সেই শ্রমটাকে বলবো উৎপাদনশীল শ্রম। আর অনুৎপাদনশীল শ্রম কোনটা? শ্রমের মাধ্যমে যে সকল দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদিত হলো সেটার যদি কোনো উপযোগ না থাকে, অর্থাৎ নতুন করে যদি উপযোগ সৃষ্টি না হয়, সেটা যদি মানুষের অভাব পূরণ করতে না পারে, তাহলে সেই ধরনের শ্রমকে বলবো আমরা অনুৎপাদনশীল শ্রম। তাহলে শ্রমের মাধ্যমে যে সকল দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হবে তার যদি উপযোগ থাকে, অর্থাৎ উপযোগ সৃষ্টি করতে পারে, তাহলে সেটাকে বলবো আমরা উৎপাদনশীল শ্রম। আর শ্রম এর মাধ্যমে যে সকল দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদিত হবে তার যদি উপযোগ না থাকে তাহলে আমরা সেটাকে বলবো অনুৎপাদনশীল শ্রম। এরপরের বিষয় হলো শ্রম বাজার। তাহলে শ্রম বাজার কি জিনিস? তাহলে আসলে শ্রমিক কিন্তু কেনা বেচা হয়। সেটা কিভাবে? যে আমরা একটা নির্দিষ্ট মজুরির বিনিময়ে কাজ করতে আগ্রহী থাকি। আমাদেরকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ মজুরি দেয় তাহলে আমরা কাজ করতে চাই। আবার একজন যে শ্রমিক নিয়োগ দেবে সেও একটা নির্দিষ্ট মজুরিতে একটা নির্দিষ্ট পরিমাণ শ্রমিককে কাজে লাগাতে চায়। তাহলে যে নিয়োগ দেয় তার দিক থেকে আমরা বলি শ্রমের চাহিদা, আর যে শ্রম দেবে তার দিক থেকে বলা হয় শ্রমের যোগান। এই শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান মজুরির উপর নির্ভরশীল। তো এই শ্রমের চাহিদা এবং যোগান পরস্পরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট মজুরির পরিমাণ নির্ধারিত হয়, আর সেই মজুরিতে একটা নির্দিষ্ট পরিমাণ শ্রমিক কাজ পায়। তো এই যে একটা নির্দিষ্ট পারিশ্রমিকে একটা নির্দিষ্ট পরিমাণ শ্রমিক কাজ পেল বা একটা নির্দিষ্ট পরিমাণ শ্রমিককে কর্মে নিয়োজিত করলাম, এই যে চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে শ্রমের নির্দিষ্ট মজুরিটা নির্ধারিত হয়, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে শ্রম বাজার। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে শ্রমের চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ মজুরি নির্ধারিত হয় সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা শ্রম বাজার। এবার আমরা দেখি আমাদের পরের টপিক হলো যে মজুরি। তাহলে মজুরি কি? শ্রমের বিনিময়ে যে পরিমাণ অর্থ উপার্জন করতে পারি সেটাকেই বলা হচ্ছে মজুরি। অর্থাৎ কোন একজন শ্রমিক তার শারীরিক বা মানসিক শ্রমের বিনিময়ে যে পরিমাণ অর্থ উপার্জন করে সেটাকে বলা হচ্ছে মজুরি। শ্রমের শারীরিক বা মানসিক দুই ধরনের শ্রমই হয়। তো এই দুই ধরনের যে কোনো ধরনের শ্রমের জন্য আমরা যে পরিমাণ অর্থ উপার্জন করতে পারি সেটাকে বলা হচ্ছে এক কথায় মজুরি। তাহলে এক কথায় কি বলতে পারি? শ্রমিকের পারিশ্রমিককেই বলা হচ্ছে মজুরি। অর্থাৎ একজন মানুষকে একটা নির্দিষ্ট পরিমাণ কাজের বিনিময়ে আমরা তাকে যে পরিমাণ অর্থ প্রদান করি সেটাকে হলো ওই শ্রমের মজুরি। মজুরি প্রদানের ভিত্তিতে মজুরি দুই ধরনের। অর্থাৎ মজুরি যে আমরা প্রদান করি তো সেই প্রদানের ভিত্তিতে মজুরি দুই ধরনের, একটাকে বলি সময় ভিত্তিক আর একটাকে বলা হচ্ছে কর্মভিত্তিক। তো সময় ভিত্তিক কোনগুলো? যেমন একটা নির্দিষ্ট সময় কাজ করবে 7 ঘন্টা বা 8 ঘন্টা, এই নির্দিষ্ট সময় কাজের জন্য আমরা যে পারিশ্রমিক দেব সেটাকে বলা হচ্ছে সময় ভিত্তিক মজুরি। অথবা 1 মাস আমরা যারা চাকরি করি
তো একটা নির্দিষ্ট সময় পরে আমাদের বেতন হয় কতদিন পর, 1 মাস পর, 30 দিন পর একটা নির্দিষ্ট স্যালারি আমরা পাই। তাহলে এটাও হলো সময় ভিত্তিক মজুরি। তাহলে একটা নির্দিষ্ট সময় শ্রমের বিনিময়ে আমরা যে পারিশ্রমিক পাই সেটাকে বলা হচ্ছে সময় ভিত্তিক মজুরি। আর কর্মভিত্তিক মজুরি কি? একটা নির্দিষ্ট কাজের বিনিময়। সময় ভিত্তিকটা হলো একটা নির্দিষ্ট সময় পরিশ্রমের বিনিময়ে, আর কর্মভিত্তিক হলো একটা নির্দিষ্ট পরিমাণ কাজের বিনিময়ে। ধরো তোমরা জানো যে টেইলার্সে শার্ট প্যান্ট অন্যান্য পোশাক আশাক সেলাই করা হয়। তাহলে টেইলার্সে যারা কাজ করে তারা কি করে, একটা শার্ট সেলাই করলে বা একটা প্যান্ট সেলাই করলে একটা নির্দিষ্ট পরিমাণ মজুরি পায়, অর্থাৎ কাজের বিনিময়ে। তাহলে সে যতটি শার্ট সেলাই করতে পারবে বা প্যান্ট সেলাই করতে পারবে তার বিনিময়ে সে একটা নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পাবে। তার সময় কতটুকু লাগলো, 1 দিন লাগলো না 1 মাস লাগলো, সেটা কিন্তু ফ্যাক্ট না। সে যেই সময়ের মধ্যে এই কাজটা করে দিতে পারবে তখন সে ওই কাজের বিনিময়ে একটা মজুরি পাবে। তা একটা শার্ট সেলাই করলে যদি সে 300 টাকা পায় তাহলে 2টা করলে 600, 3টা করলে 900 এরকম। তো এখানে সময়টা ফ্যাক্ট না, এখানে হলো কাজের পরিমাণটা ফ্যাক্ট। তাহলে কাজের ভিত্তিতে মজুরি, তাহলে যে যতটি সেলাই করতে পারবে প্রতিটার যা পারিশ্রমিক সে অনুযায়ী সে তার পারিশ্রমিক পাবে। এটাকে বলা হচ্ছে কর্মভিত্তিক মজুরি। এবার আমরা পরের টপিক দেখি, সেটা হলো কি যে মজুরি তারতম্যের কারণ। তো মজুরি তারতম্যের কারণ অর্থাৎ মজুরির পার্থক্যের কারণ, কম বেশি মজুরি বা বেশি মজুরি কেন হয়, কিছু কিছু শ্রমিকের মজুরি কম, কিছু কিছু শ্রমিকের মজুরি বেশি, এটা কেন হয়? তো এটাকে বলতেছে মজুরি তারতম্যের কারণ। তো এই মজুরি তারতম্যের কারণ আমরা দুই ভাবে ব্যাখ্যা করতে পারি। একটাকে বলে যে একই পেশায় মজুরির পার্থক্য তৈরি হয়, আরেকটা হলো ভিন্ন ভিন্ন পেশায় মজুরিও ভিন্ন হয়। তো একটাকে বলতেছি একই পেশায় মজুরির ভিন্নতা, আর একটা হলো পেশা যদি ভিন্ন হয় তাহলে মজুরির ভিন্নতাও হয়। তো আমাদের এই প্রশ্নটা খতে আসে যে একই পেশায় মজুরি ভিন্ন ভিন্ন হয় কেন, ব্যাখ্যা করো, অথবা বিভিন্ন পেশায় মজুরি বিভিন্ন হয় কেন তার কারণ ব্যাখ্যা করো। তাহলে প্রথমে আমরা দেখি যে একই পেশায় মজুরি বিভিন্ন হয় কেন, তার কতগুলো কারণ আছে। এক, সেটা হলো শিক্ষাগত যোগ্যতা। তাহলে শিক্ষাগত যোগ্যতা, যদি একই পেশা হয় শিক্ষাগত যোগ্যতার পার্থক্য থাকার কারণে মজুরি কম হয় এবং মজুরি বেশি হয়। যার শিক্ষাগত যোগ্যতা বেশি তার মজুরি বেশি, যার শিক্ষাগত যোগ্যতা কম তার মজুরি কম। একই পেশায় নিয়োজিত থাকলেও দক্ষতার পার্থক্যের ভিত্তিতে মজুরি পার্থক্য তৈরি হয়। যার দক্ষতা বেশি তার মজুরি বেশি, যার দক্ষতা কম তার মজুরি কম, অর্থাৎ অধিক দক্ষ হলে মজুরিও বেশি হয়। ঠিক তেমনি অভিজ্ঞতার পার্থক্য থাকলেও আমরা মজুরির পার্থক্য দেখি। এরপরে হলো দায়িত্ব এবং পদমর্যাদা। যার দায়িত্ব যত বেশি তার মজুরি তত বেশি, যার পদমর্যাদা যত বেশি তার মজুরিও তত বেশি। এরপর হলো কাজের শর্ত। তো কাজের শর্তের প্রেক্ষিতেও আমাদের মজুরির তারতম্য তৈরি হয়। যাকে যেই কন্ডিশনে নিয়োগ দেওয়া হয় তাকে সেই অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয়, কাজের শর্ত বেঁধে দেওয়া হয় যে তাকে কি কি কাজ করতে হবে। তো এই কাজ এবং কাজের শর্তের পার্থক্যের ভিত্তিতেও মজুরির পার্থক্য তৈরি হয়। এরপর হলো কাজের পরিবেশ। তো কাজের পরিবেশ যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে মজুরি বেশি হয়, কাজের পরিবেশ যত কম ঝুঁকিপূর্ণ হয় সেখানে মজুরিও কম হয়। তাহলে কাজের পরিবেশের উপরেও মজুরির তারতম্য হয়। এরপরে হলো শারীরিক কর্মক্ষমতা। তাহলে শারীরিক কর্মক্ষমতা, অর্থাৎ সবারই শারীরিক কর্মক্ষমতা এক নয়, তাহলে শারীরিক কর্মক্ষমতার পার্থক্যের ভিত্তিতেও মজুরির তারতম্য সৃষ্টি হয়। তো যেই কাজে যত বেশি শক্তিশালী মানুষ দরকার সেখানে তত বেশি পারিশ্রমিক বেশি হবে, আর যেই কাজে অপেক্ষাকৃত কম শারীরিক যোগ্যতা সম্পন্ন মানুষ নিয়োগ পেতে পারে সেখানে সাধারণত মজুরিও কম হয়। এরপরে হলো ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে কিন্তু কাজের পারিশ্রমিকের পার্থক্য তৈরি হয়। সেটা কি, যে আমরা যদি যেমন বাংলাদেশ, এশিয়ার দেশগুলো নাতিশীতোষ্ণ অঞ্চল, এসব দেশ হলো আরামদায়ক প্রকৃতির, তো এই জন্য এসব দেশে মজুরি কম হয়, কাজের ক্ষেত্রে তেমন চাপ থাকে না, কাজের ক্ষেত্রে খুব বেশি প্রেশার থাকে না, এই জন্য এগুলোতে মজুরি কম হয়। এখন আমরা যদি মরু অঞ্চলে যাই, যেমন সৌদি আরব, এরকম মরুভূমির দেশ, এগুলোতে দিনের বেলায় প্রচন্ড গরম, রাতের বেলায় আবার অধিক শীত। তো সেখানে কাজের পরিবেশও কিন্তু বিরূপ, দিনের বেলা কাজ করলে কিন্তু অধিক পরিশ্রম করতে হয়। তো সেখানে কিন্তু কি হবে, মজুরির পার্থক্য তৈরি হবে। একই কাজের জন্য ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে মজুরি পার্থক্যের ভিন্নতা হবে। তাছাড়াও আরো একটা কারণ হয় যে বাংলাদেশে যে কাজ করতেছো তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক দিলাম, তোমাকে যদি বলি যে তুমি এটা আফ্রিকায় গিয়ে করবে বা ইন্ডিয়ায় গিয়ে করবে বা যে কোনো অন্য একটা দেশে, তো তখন তুমি চিন্তা করবে যে সেখানকার পরিবেশ, সেখানকার খাওয়া দাওয়া, সেখানকার থাকার জায়গা এটা কেমন হবে, সেখানকার মানুষের ভাষা, সেখানকার সংস্কৃতি, এগুলো চিন্তা করবে। তো এইগুলো পার্থক্য থাকার কারণে তোমাকে বেশি মজুরি দিতে চাইলেও হয়তো তুমি সেখানে যেতে চাইবে না। এই জন্য এই ভৌগোলিক অবস্থার পার্থক্যের কারণে কিন্তু মজুরির তারতম্য তৈরি হয়। তাহলে একই পেশায় থাকলেও এগুলো হলো মজুরির তারতম্যের কারণ। এবার আমরা দেখি যে বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষদের মজুরির পার্থক্যের কারণ কি। তো একই পেশা থাকলে যে কারণে পার্থক্য তৈরি হয়, বিভিন্ন পেশার পার্থক্যের কারণগুলো আমরা নিজেরাও জানি এবং এগুলো বিষয়গুলো কিন্তু সহজ। তো এটা খতে আসে অনেক সময়, গতেও আসতে পারে,
তো এই বিষয়গুলো আমরা এই পয়েন্টস আকারে বর্ণনা করব। তাহলে বিভিন্ন পেশায় মজুরি পার্থক্যের প্রথম কারণ হলো প্রতিযোগিতার অভাব। যে যেই কাজে দক্ষ সে সেই কাজ করে। যদি প্রতিযোগিতা তেমন না তৈরি হয় তাহলে প্রতিযোগিতার অভাব থাকার কারণে মজুরি কম হয় আর মজুরি বেশি হয়। তো এটাকে বলতেছি আমরা প্রতিযোগিতার অভাব। এরপরে হলো কাজের প্রকৃতি। কাজের প্রকৃতির পার্থক্যের কারণেও আমাদের মজুরির তারতম্য হয়। তাহলে ধরো একজন দারোয়ান মানুষ সারাদিন গেটে বসে বা দাঁড়িয়ে থাকবে, মানুষ আসবে যাবে, সে গেটে মানুষকে তার আইডেন্টিফিকেশন জিজ্ঞেস করবে, তো এই কাজটা অপেক্ষাকৃত সহজ। আরেকজন যে ইলেকট্রিশিয়ান বা একজনকে আমরা যে স্যানিটারি কাজ করে বা যে রাজমিস্ত্রির কাজ করে, তো এদের কাজের প্রকৃতি ভিন্ন। তাহলে অপেক্ষাকৃত দারোয়ানের কাজটা হলো সহজ আর আদার্স কাজগুলো কি কঠিন। এই জন্য কাজের প্রকৃতির ধরন অনুযায়ীও মজুরির পার্থক্য তৈরি হবে। তাহলে বিভিন্ন পেশায় মজুরির পার্থক্য বিভিন্ন। এক্স্যাক্টলি দক্ষতার পার্থক্য থাকবে, তাহলে কাজের দক্ষতার পার্থক্য থাকবে উভয় ক্ষেত্রে। এরপরে কাজের স্থায়িত্ব। তো আমরা জানি যে কাজের স্থায়িত্ব যদি কম হয় তাহলে সেখানে সাধারণত মজুরি অধিক হয়। কাজের স্থায়িত্ব যদি বেশি হয় সেখানে মজুরি কম হয়। সেটা হলো যে চাকুরির ক্ষেত্রে আমরা যেটাকে বলি পার্মানেন্ট। তো কোনো একজন ব্যক্তিকে যদি পার্মানেন্ট চাকরি প্রদান করা হয়, অর্থাৎ সে সারা জীবন কাজ করতে পারবে, তাহলে অপেক্ষাকৃত কম মজুরি দিলেও সে কাজ করতে রাজি হবে। কেন? যে এই কাজের স্থায়িত্ব আছে। আর যে কাজের স্থায়িত্ব নেই, যে এখন কাজ করবে এখন পারিশ্রমিক, আর পরে কাজ পেতেও পারে নাও পেতে পারে, তো এরকম অস্থায়ী কাজ যদি হয় তাহলে সেগুলোতে সাধারণত পারিশ্রমিক বেশি হয়। এরপর যেটা সেটা হলো কাজের ঝুঁকি। কিছু কিছু কাজ আছে কম ঝুঁকিপূর্ণ, কিছু কাজ আছে অধিক ঝুঁকিপূর্ণ। যেমন নির্মাণ কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, এই কাজগুলো হলো অধিক ঝুঁকিপূর্ণ, আর অন্যান্য আদার্স কাজগুলো অনেক অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ। তাহলে বেশি ঝুঁকিপূর্ণ কাজে মজুরি বেশি হয় আর কম ঝুঁকিপূর্ণ কাজে মজুরি কম হয়। এরপরে পদমর্যাদা। তো আমি যে কাজটা করব সেখানে যদি পদমর্যাদা বেশি হয়, আমাকে সামান্য কম মজুরি দিলেও আমি সেই কাজটা কার্য করতে রাজি থাকি। আর যদি পদমর্যাদা না থাকে তাহলে বেশি মজুরি দিলেও আমরা সাধারণত সেই কাজটা করতে চাই না। তাহলে পদমর্যাদা পার্থক্যের ভিত্তিতেও আমাদের কি হয়, এই মজুরির পার্থক্য তৈরি হয়। শিক্ষার ব্যয়। সকল প্রকার শিখন একরকম নয়। তো আমরা সাধারণত পড়াশোনা করি, তাহলে শিক্ষার ক্ষেত্রেও কিন্তু ব্যয় আছে। তো আমরা যারা অধিক ব্যয় করে শিক্ষা অর্জন করব, শিক্ষার পেছনে অনেক বেশি ব্যয় করব, তাদের ডিগ্রিও হবে বেশি, এই জন্য তাদের পারিশ্রমিকও হবে বেশি। আর আমাদের যাদের শিক্ষার ক্ষেত্রে কম ব্যয়, অল্প পড়াশোনা করব, অথবা কোনো একটা প্রশিক্ষণের মাধ্যমে কাজে যোগদান করব, তাহলে আমরা সেখানে শিক্ষাগত ব্যয়টা অনেক কম, তাহলে সেক্ষেত্রে আমার পারিশ্রমিকটাও কম হবে। এরপর হলো সামাজিক মর্যাদা। তাহলে সামাজিক মর্যাদাও কিন্তু পারিশ্রমিক ভিন্ন ভিন্ন হওয়ার একটা অন্যতম কারণ। যে কাজে সামাজিক মর্যাদা যত বেশি, তাহলে সেখানে যদি পারিশ্রমিক সামান্য মাত্রায় কমও হয় কিন্তু সামাজিক মর্যাদা অনেক বেশি, তাহলে সেখানে কম পারিশ্রমিকে মানুষ কাজ করতে চায়। আর সামাজিক মর্যাদা যদি না থাকে তাহলে বেশি পরিমাণ পারিশ্রমিক দিলেও সাধারণত মানুষ কাজ করতে চায় না। তো এগুলো হলো মজুরির তারতম্যের কারণ। একটা হলো একই পেশায়, আরেকটা হলো বিভিন্ন পেশায়। তো এইভাবে আমরা এগুলো পয়েন্টস আকারে বর্ণনা করবো। যদি 2 নম্বরের জন্য আসে তাহলে সংক্ষেপে এই পয়েন্টস গুলোকে এক লাইনে লেখার চেষ্টা করব। আর যদি 3 বা 4 নম্বরের জন্য আসে তাহলে এই পয়েন্টস গুলো লিখে পাশে 1 থেকে 2 লাইনে বর্ণনা করার চেষ্টা করব। যে যত বেশি লিখতে পারবো তার নম্বর তত ভালো। এবার আমরা পরের টপিকসটা দেখি। সেটা হলো কি, যে বাংলাদেশে স্বল্প মজুরির কারণ। তো বাংলাদেশে সাধারণত মজুরি অল্প হয় কেন? অন্যান্য দেশে মজুরি অনেক বেশি। আমরা যারা প্রবাসে কাজ করে তাদেরকে দেখি যে তারা হিউজ পরিমাণ টাকা দেশে পাঠাতে পারে, অর্থাৎ তারা বেশি মজুরি পায়। ওই কাজটাই যদি দেশি করতো তাহলে তারা কিন্তু অল্প পরিমাণে মজুরি পেত, অর্থাৎ সেই মজুরি দিয়ে আসলে সংসার চালানোই অনেক কঠিন। তো এই বাংলাদেশে মজুরির হার কম কেন? তো বাংলাদেশের মজুরি হারের কিছু কারণ আছে। সেই কারণগুলো হলো, এর মধ্যে অন্যতম একটা হলো যে জনসংখ্যা বৃদ্ধি। তো বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, প্রতিনিয়তই জনসংখ্যা অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে বর্তমানে প্রয়োজনের তুলনায় জনসংখ্যা অধিক। তাহলে জনসংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা খুব কঠিন কাজ। এই জন্য কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ অনেক বেশি, এই জন্য মানুষ বাধ্য হয় কম পারিশ্রমিকে কাজ করতে। এরপরে পরেরটা হলো যে শ্রমের সহজলভ্যতা। তো বাংলাদেশে যেহেতু অধিক পরিমাণ শ্রমিক আছে, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, তো এই জন্য বেকার সংখ্যা অনেক বেশি, তাই শ্রমিক খুব অল্প পারিশ্রমিকে পাওয়া যায়। তো কম পরিমাণ পারিশ্রমিক দিলেই এখানে হিউজ পরিমাণ মানুষ কাজ পেতে আগ্রহী থাকে। তো এটাকে বলে শ্রমের সহজলভ্যতা, অর্থাৎ প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ শ্রমিক থাকার কারণে শ্রমিকের মজুরিও অনেক কম। এরপর বলছে কর্মসংস্থানের অভাব। তো বাংলাদেশে শ্রমিক আছে কিন্তু কাজ নেই। তো বাংলাদেশ সরকার আসলে এই দেশের জনসংখ্যাকে কাজে
নিয়োজিত করতে পারছে না। কেন? নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। তো যদি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারতো, তাহলে মানুষ কাজও পেত, মজুরির হারও বৃদ্ধি পেত, তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়নও ঘটতো। তো এই নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে না পারার কারণে ওই অধিক পরিমাণ শ্রমিক একটা নির্দিষ্ট পরিমাণ কাজেই নিয়োজিত হতে বাধ্য থাকে। এই জন্য মানুষ কম মজুরিতে কাজ করতে রাজি থাকে। তাই কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার কারণে বাংলাদেশে এই মজুরির হারটা কম রয়ে গেছে। এরপরে হলো ছদ্মবেশী বেকারত্ব। তো ছদ্মবেশী বেকারত্ব হলো কি, যে কাজ নেই কিন্তু তার ভাবখানা এরকম যে সে কাজে নিয়োজিত আছে। সেটা কিরকম? ধরো একজন মানুষ কৃষি কাজ করবে, তো একজন মানুষের জীবিকা নির্বাহের জন্য 5 বিঘা জমি প্রয়োজন কমপক্ষে। একজন মানুষের জন্য 5 বিঘা জমির প্রয়োজন। তো একজন মানুষের 3জন সন্তান আর একজন মানুষের 2জন সন্তান। তো এটাকে বলি 5জন সন্তান। মনে করি যে একজন মানুষের 5জন সন্তান আর একজন মানুষের 2জন সন্তান। তো এরও 10 বিঘা জমি আছে, এরও 10 বিঘা জমি আছে। তাহলে এরা 2জন বাবার থেকে 5 বিঘা 5 বিঘা করে জমি পেল। এরা নিশ্চিন্তে তাদের পরিবারের ভরণ পোষণ চালাতে পারবে। কিন্তু এরা 5 ভাই এই কয় বিঘা করে জমি পাবে? যে এরা পাবে 2 বিঘা করে জমি। তো এরা এই যে 2 বিঘা করে জমি পাওয়া সত্ত্বেও এরা মনে করতেছে যে আমি 2 বিঘা দিয়েই আমার পরিবারকে চালাচ্ছি। প্রত্যেকেই 2 বিঘা জমির কৃষিকাজের জন্য কৃষিকাজে নিয়োজিত থেকে পরিবারের ভরণ পোষণ চালাচ্ছে। তো একটা মানুষের ন্যূনতম দরকার মনে করো 5 বিঘা। তো এরা 2জন ঠিক আছে যে এদের কর্মসংস্থান হয়েছে বলা যায়। কিন্তু এরা এই যে 5 ভাই 2 বিঘা 2 বিঘা জমি নিয়ে হলো যে পরিবার চালাচ্ছে, তো তারা বলতেছে আমি কৃষিকাজে কর্মসংস্থান নিয়োজিত আছি। তো আসলে এখানে কিন্তু সর্বোচ্চ কাজ করার কথা হলো 2জন, কিন্তু কয়জন মানুষ নিয়োজিত আছে? 5জন। তো 3জন মানুষ অধিক পরিমাণে নিয়োজিত আছে। তো এই 3জন দেখাচ্ছে যে আমি কর্মসংস্থানে আসি, কৃষিকাজে কর্মসংস্থানে আসি, কিন্তু বাস্তবে যেটা সেটা আসলে সেখানে কিন্তু 2জন মানুষ থাকার কথা, 3জন মানুষ থাকার কথা না। তো এই 3জন মানুষ যে নিয়োজিত আছে ওদেরকে বলা হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। ওরা বেকার নয়, কিন্তু আবার কর্মসংস্থানে যে নিয়োজিত আছে সেটাও নয়। বেকার কিন্তু কর্মসংস্থানে নিয়োজিত আছে, অর্থাৎ 2 বিঘা জমি নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। এই 3জনকে বলা হবে ছদ্মবেশী বেকারত্ব। তো বাংলাদেশে এরকম হিউজ পরিমাণ, বাংলাদেশে অধিকাংশ মানুষ কৃষিজীবী। এই কৃষিজীবীদের ক্ষেত্রে, এই পরিবারের ক্ষেত্রে এই প্রভাবটা সবচেয়ে বেশি দেখা দেয়, অর্থাৎ কৃষি খাতে সবচেয়ে বেশি ছদ্মবেশী বেকারত্ব বিদ্যমান। এই জন্য মজুরির হার অনেক কম। শিক্ষার অভাব। তো বাংলাদেশে এখনো কারিগরি শিক্ষার মান উন্নত হয়নি এবং পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তো শিক্ষার গুণগত মানও এখনো উন্নত হয়নি। তো এই জন্য পর্যাপ্ত শিক্ষার অভাবের কারণে আমাদের এখানে মজুরিও অনেক কম। দক্ষতার পার্থক্য রয়েছে। আমাদের শ্রমিক আছে কিন্তু শ্রমিক দক্ষ নয়, অর্থাৎ কাজে প্রশিক্ষণে পটু নয়, কোনো কাজে তাদের দক্ষতা অ্যাপ্রোপ্রিয়েটলি নেই। এই দক্ষতা কম থাকার কারণে মজুরি কম। এরপরে বাংলাদেশ হলো প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটা দেশ। তো আমরা দেখি প্রতি বছরই পাহাড় ধস, বন্যায় ভেসে যাওয়া, নদী ভাঙন তো ইত্যাদি কারণে অনেক পরিমাণ মানুষ বেকার হয়ে যায়। তো যারা নদী বা চরাঞ্চলে বসবাস করে, সমুদ্র উপকূলীয় তীরবর্তী অঞ্চলে বসবাস করে, এদের অধিকাংশ মানুষের কি হয়, ঘরবাড়ি ঝড় প্রাকৃতিক দুর্যোগে বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরা তখন কি করে? সেই এলাকা ত্যাগ করে শহরে এসে ভিড় জমায়। তো শহরে আগে থেকেই মানুষ আছে, আবার এই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ মানুষগুলো শহরে এসে ভিড় জমায়, তারাও কাজ পেতে চায়। এই জন্য কম পারিশ্রমিকে কাজ করতে রাজি থাকে। তাই কি হয়, এই পারিশ্রমিকটা অনেক কম। তো বাংলাদেশে শিশু এবং নারী শ্রমিক অনেক বেশি। হ্যাঁ, বাংলাদেশে নারীরা সাধারণত কাজ করে খুব কম। তো এই নারী এবং শিশু শ্রমিকের অধিক প্রাধান্য বিদ্যমান। তো এই অধিক বিদ্যমান থাকার কারণে আমাদের মজুরির হারটাও কম। তো এখন আমরা দেখি এই নারী এবং শিশু শ্রমিকরা অধিকাংশ ক্ষেত্রে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করার প্রবণতা একটু বেড়েছে। বিশেষত নারীদের ক্ষেত্রে এই কাজ করার প্রবণতা বেড়েছে। তো এই নারী এবং শিশু শ্রমিকের আধিক্যের কারণে স্বল্প মজুরিতে সকল মানুষই, কর্মক্ষম মানুষও কাজ করতে বাধ্য হয়। এরপরে হলো শ্রমিক শোষণ। তো শ্রমিক শোষণ কি? যে ব্যবসায়ীরা যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন কাজ পরিচালনা করে, তখন তারা শ্রমিককে সবসময় কম পরিমাণে পারিশ্রমিক দিতে চায়। তো এই যে কম পারিশ্রমিক দেওয়ার যে মানসিকতা, তার মানে যত কম পারিশ্রমিক দিতে পারবে তত তার মুনাফা বেশি হবে। তো এই কম পারিশ্রমিক দেওয়ার প্রবণতাটাই হলো শ্রমিক শোষণ। তো এই জন্য পারিশ্রমিক কম। আরেকটা হলো স্বল্প প্রবৃদ্ধি। তো বাংলাদেশ যেহেতু দারিদ্র দেশ, তো দারিদ্রের একটা দুষ্ট চক্র আছে। সেটা হলো কি, যে আয় যদি কম হয় তাহলে মূলধন কম, মূলধন যদি কম হয় তাহলে তোমার বিনিয়োগ কম, বিনিয়োগ যদি কম হয়
তাহলে নিয়োগ কম, নিয়োগ কম হলে উৎপাদন কম, উৎপাদন কম হলে আয় কম। তার মানে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি খুবই সামান্য মাত্রায় পরিলক্ষিত হয়। তো অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন হিউজ পরিমাণে না হবে, তখন মানুষের মজুরি বাড়ারও প্রবণতা থাকবে না। তো অর্থনৈতিক প্রবৃদ্ধি যত বেশি হবে, নতুন নতুন বিনিয়োগ হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের আয় মজুরি দুটোই বৃদ্ধি পাবে। তো যেহেতু প্রবৃদ্ধি স্বল্প, এজন্য এই মানুষের কর্মসংস্থানও বাড়ে না, নতুন নতুন বিনিয়োগ সুবিধাও তৈরি হয় না, এই জন্য মজুরি স্বল্পই রয়ে যায়। তো এগুলো হলো এই বাংলাদেশের ক্ষেত্রে মজুরি হারের স্বল্পতার কারণ। তো এটা যদি 2 নম্বরের জন্য আসে, তাহলে আমরা কয়েকটা পয়েন্টস এক লাইন করে লিখে ফেলবো সরাসরি। আর যদি 3 বা 4 নম্বরের জন্য আসে, তাহলে আমরা এই পয়েন্টসগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কমপক্ষে 7 থেকে 8টা পয়েন্টস আকারে লিখবো এবং 2 লাইন করে বর্ণনা করে দেব। এবার যাই পরের টপিকসে। তো পরের টপিকস হলো আমাদের কি, যে শ্রমের দক্ষতা এবং শ্রমের দক্ষতার নির্ধারক। তাহলে শ্রমের দক্ষতা, এফিসিয়েন্সি অফ লেবার। তো এই শ্রমের দক্ষতা কি, যে একজন মানুষ বা একজন শ্রমিক একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করতে পারে, তো সেটাকে বলা হচ্ছে শ্রমের দক্ষতা। দ্রব্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখে একজন শ্রমিক একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারছে, সেটাকে বলা হচ্ছে এক কথায় শ্রমের দক্ষতা। তাহলে শ্রমের দক্ষতাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, যে শ্রমের দক্ষতা সমান সমান যে মোট উৎপাদন, মোট দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন, এটাকে আমরা এক কথায় বলতে পারি মোট উৎপাদন ডিভাইডেড বাই কাজের সময়, ডিভাইডেড বাই কি, কাজের সময়। তাহলে ইফিসিয়েন্সি অফ লেবার অর্থাৎ ইএল সমান সমান টিপি ডিভাইডেড বাই ডাব্লিউটি। তো টিপি কি, টিপি হলো মোট উৎপাদন, আর ডাব্লিউটি হলো ওয়ার্ক টাইম বা কাজের সময়, আর এটাকে বলা হচ্ছে শ্রমের দক্ষতা। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক কি পরিমাণ দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করতে পারে, সেটাকে বলা হচ্ছে শ্রমের দক্ষতা। তো বা কাজের হার, এক কথায় নির্দিষ্ট সময়ে কতটুকু সে দ্রব্য উৎপাদন করতে পারছে, সেটাকে বলা হচ্ছে শ্রমের দক্ষতা। তো শ্রমের দক্ষতার কতগুলো নির্ধারক আছে, এবার আমরা দেখি শ্রমের দক্ষতার নির্ধারকগুলো কি কি। তাহলে প্রথম হলো যে কাজ করার ইচ্ছা। তাহলে যার কাজ করার ইচ্ছা বা প্রবণতা যত বেশি, তার দক্ষতাও সাধারণত তত বেশি হয়। যে যত বেশি কাজ করতে আগ্রহী হয়, সে তত বেশি একটা নির্দিষ্ট সময়ে তত বেশি দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারবে। তাহলে কাজ করার ইচ্ছার উপরে এই শ্রমের দক্ষতা নির্ভর করে। এরপরে হলো কাজ করার ক্ষমতা। তো সকল মানুষের কর্মক্ষমতা সেম না, অর্থাৎ সকল মানুষ শারীরিক দিক থেকেও একই রকম না, একই রকম শক্তিশালী নয়। তো এই জন্য কাজ করার ক্ষমতা, যার ক্ষমতা বেশি তার শ্রমের দক্ষতাও তত বেশি হবে। যার শারীরিক সামর্থ্য যত বেশি, সে তত বেশি দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করতে পারবে। তাহলে এই শারীরিক ক্ষমতার উপরও শ্রমের দক্ষতা নির্ভর করে। যার শারীরিক ক্ষমতা যত বেশি, তার কাজের দক্ষতা বা শ্রমের দক্ষতা তত বেশি। এরপর হলো সংগঠনের নৈপুণ্য। তো সংগঠন কি, যে উৎপাদনের সকল উপকরণগুলোকে সমন্বয় করে উৎপাদন কাজে নিয়োজিত করা, সেটাকে বলা হচ্ছে সংগঠন। তো সংগঠন যদি অনেক ভালো হয়, সংগঠন যদি অধিক দক্ষ হয়, তাহলে সেই সংগঠনের অধীনে নিয়োজিত শ্রমিকরাও সাধারণত কর্মে দক্ষ হয়। কাজের পরিবেশ, কাজের সিস্টেম, নিয়ম নীতি, এগুলো সংগঠনের যত নৈপুণ্যতা যত বেশি হবে, সেখানকার শ্রমিকদের কাজের দক্ষতাও তত বেশি হবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে সংগঠনের নৈপুণ্য। তো সংগঠনের নৈপুণ্যতার উপরও শ্রমিকদের কাজের দক্ষতা নির্ভর করে। এরপর বলছে কারখানার অবস্থা বা কারখানার পরিবেশ। তাহলে কারখানার পরিবেশ সাধারণত কাজের পরিবেশটাকে মিন করে। তাহলে যে কারখানা যত বেশি উন্নত হবে, কাজের পরিবেশ যত ভালো হবে, সেই কারখানার শ্রমিকদের দক্ষতা তত বেশি হবে। আর যদি কাজের পরিবেশ ভালো না হয়, তাহলে সেই কারখানার শ্রমিকদের কর্মদক্ষতা কম হবে। এরপরে সেটা কি বলছে, যে সামাজিক নিরাপত্তা। তো সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝায়, যে একজন মানুষ কাজ করবে, তো সেখানে যদি কাজের রিস্ক থাকে, সে রিস্ক নিয়েই কাজ করবে। কিন্তু যদি কোনো কারণে সে ক্ষতিগ্রস্ত হয়, যদি কোনো কারণে অসুস্থ হয়, যদি কোনো কারণে দুর্ঘটনা হয়, তাহলে সেই দুর্ঘটনার ব্যয়ভার বহন করা, বা তার অ্যাক্সিডেন্ট জনিত মৃত্যু হলে তার পরিবারের দায়ভার বহন করা, বা সে যখন অবসর গ্রহণ করবে, সে অবসর গ্রহণের পর তার জীবনযাত্রার ব্যয় নির্বাহ করার দায়িত্ব নেওয়া, তো এই জাতীয় যদি নিরাপত্তাজনিত স্কিম থাকে, তাহলে সেখানে শ্রমিকরা কাজ করতেও আগ্রহী হয় এবং সেখানকার শ্রমিকরা অনেক দক্ষতার সাথে কাজ করে। তাহলে সামাজিক নিরাপত্তামূলক বেষ্টনী যত ভালো হবে, সেই কারখানায় শ্রমিকরা কাজও করবে তত বেশি এবং সেক্ষেত্রে তাদের দক্ষতা হবে তত বেশি। এরপরে হলো কাজের ধরন। কাজের ধরনের ভিত্তিতেও শ্রমের দক্ষতা নির্ভর করে। কাজের ধরন যদি খুব কঠিন হয়, পরিবেশ যদি খুব খারাপ হয়, তাহলে সেখানে আসলে কাজ করা অনেক কঠিন।
তাহলে সেখানে দক্ষতাও কম হবে। আর যদি কাজের ধরন অনেক সহজ হয়, অনেক ইজি হয়, তাহলে সেখানে শ্রমিকদের দক্ষতাও তত বৃদ্ধি পাবে, কাজ করার হার বেড়ে যাবে। এরপর হচ্ছে শর্ত। তো শর্ত কি? তো শর্ত দুই ধরনের, যে বাধ্য হয়ে কাজ করা, আরেকটা হলো উৎসাহ হয়ে কাজ করা। তো বাধ্য হয়ে কাজ করাটা সেখানে আসলে শ্রমের দক্ষতা নির্ভর করে না, কারণ তুমি বাধ্য হয়ে কাজ করতেছো, তুমি তোমার ইফিসিয়েন্সি থেকে বাড়াতে চেষ্টা করছো না বা তোমার ইফিসিয়েন্সি বাড়ছে না, তুমি বাধ্য হয়ে কাজ করতেছো, এটা হলো শর্ত। আর আরেকটা কিছু শর্ত হলো যে যেমন প্রমোশন, যে কন্ডিশন, এটা হলো যে পদোন্নতি হবে। তো তোমাকে শর্ত দেওয়া হলো যে যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে পদোন্নতি দেওয়া হবে, তাহলে তোমাকে বোনাস দেওয়া হবে, তাহলে তোমাকে অতিরিক্ত মজুরি দেওয়া হবে। তো এরকম যদি শর্ত থাকে তাহলে সেখানে শ্রমের দক্ষতা বৃদ্ধি পায়। তাহলে এরকম হলো যে পুরস্কার আর কি, এই শর্তটা হলো পুরস্কার, পুরস্কার প্রদানের শর্ত যদি থাকে, পদমর্যাদার শর্ত যদি থাকে, তাহলে সেখানে শ্রমিকদের দক্ষতাও তত বৃদ্ধি পায়। এরপরে বলছে নিরাপত্তা। সেই নিরাপত্তা কি? কাজের নিরাপত্তা, যে 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 কাজটা তুমি করতেছো সেখানে তোমার কাজের নিরাপত্তা কতটুকু, তোমাদের জীবনের নিরাপত্তা কতটুকু, কাজটা কি খুবই রিস্কি, কাজটা কি দুর্ঘটনা ঘটতে পারে খুব সহজে, কাজটা কি মানুষের জীবনকে বিপন্ন করতে পারে কি, বা ওই কাজে নিয়োজিত হলে কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এরকম যদি নিরাপত্তা যদি না থাকে তাহলে সেখানে শ্রমিকের দক্ষতা বাড়বে না, সেখানে শ্রমিক আসলে কাজ করবে না দক্ষতার সাথে। আর যদি কাজটা নিরাপত্তামূলক হয় তাহলে অবশ্যই সেখানে এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে। এরপরে বলছে জীবনযাত্রার মান। তাহলে জীবনযাত্রার মান, যে দেশের শ্রমিকদের জীবনযাত্রার মান যত ভালো সে দেশের শ্রমিকদের কর্মদক্ষতাও তত বেশি। জীবনযাত্রার মান যদি নিম্ন হয়, তাদের বসবাস করা, তাদের খাওয়া দাওয়া, অন্যান্য অবস্থার, অর্থাৎ এই স্টাইলটা যদি নিম্নমানের হয় তাহলে সেখানকার শ্রমিকদের দক্ষতাও নিম্নমানের হয়। আর যদি জীবনযাত্রার মানটা উচ্চমানের হয় তাহলে সেখানকার শ্রমিকদের দক্ষতা অনেক বেশি হয়। এরপর হলো জলবায়ু। আবহাওয়া এবং জলবায়ু কাজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। সেটা কি? যে যে দেশের জলবায়ু যত অনুকূল, বসবাসযোগ্য, সেখানে ইফিসিয়েন্সি বৃদ্ধি পায়। আর যে দেশের জলবায়ু কাজের অনুকূল নয় তাহলে সেখানে ইফিসিয়েন্সি হ্রাস পায়, অর্থাৎ কর্মদক্ষতা হ্রাস পায় বা শ্রমের দক্ষতা হ্রাস পায়। তো সেটা হলো কি, দেশগুলোতে প্রচন্ড পরিমাণে গরম, সেখানে কাজ করা অনেক অস্বস্তিকর, মানুষ দ্রুত ক্লান্ত হয়ে যায়, তাহলে সেখানে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। আবার যেই দেশে অনেক পরিমাণ ঠান্ডা সেখানেও মানুষ দ্রুত কি হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে। প্রচুর পরিমাণে শীত বা ঠান্ডা হলে সেখানেও কাজের প্রতিকূল একটা পরিবেশ মনে হবে, সেখানেও মানুষ দ্রুত ক্লান্ত হয়ে যাবে। আর যদি নাতিশীতোষ্ণ অঞ্চল হয়, যেমন এশিয়ান দেশগুলোতে আমাদের নাতিশীতোষ্ণ আবহাওয়া, এখানে না শীত না গরম, এই জন্য এখানকার কাজের পরিবেশটা অনুকূল। এইসব অঞ্চলে মানুষ যদি কাজ করে তাহলে তাদের ইফিসিয়েন্সি সর্বদাই বৃদ্ধি পাবে। এইটাই হলো জলবায়ুর প্রভাব। তো এগুলো হলো এই শ্রমের দক্ষতা এর নির্ধারক। তো আমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে শ্রমের দক্ষতা বলতে কি বুঝো, এর নির্ধারকগুলো ব্যাখ্যা করো। তখন আমি আর এই পয়েন্টস আকারে এখানে 10টা পয়েন্ট দেওয়া আছে, তোমাদের যার যে কয়টা মনে থাকে সে কয়টা লেখার চেষ্টা করব। 2 নম্বরের জন্য আসলে শুধু পয়েন্টসগুলো এক লাইনে বর্ণনা, আর যদি 3 বা 4 নম্বরের জন্য আসে তাহলে পয়েন্টস আকারে লিখে পাশে 2 লাইনে বর্ণনা করার চেষ্টা করব। তো এগুলোই হলো শ্রমের দক্ষতার নির্ধারক। এবার আমরা দেখি আমাদের পরের টপিক কি। তো পরের টপিক হলো যে শ্রমের গতিশীলতা, গতিশীলতার প্রকারভেদ। তো শ্রমের গতিশীলতা, তো গতিশীলতা আসলে কি? যে শ্রমের স্থানান্তরকে বোঝায়, অর্থাৎ শ্রমিকরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বা এক কাজ থেকে অন্য কাজে যোগদান করে তখন সেটাকে বলা হচ্ছে শ্রমের গতিশীলতা। তাহলে কি কারণে শ্রমিক গতিশীলতা সৃষ্টি হয়? সাধারণত বেশি পারিশ্রমিকের আশায়, নতুন কাজের পরিবেশের আশায়, জীবনযাত্রার মান উন্নয়নের পরিবেশের আশায়। তো এসব কাজের জন্য বা এসব জিনিসের জন্য সাধারণত শ্রমিক এক কাজ থেকে অন্য কাজে স্থানান্তরিত হয়। তো যদি পারিশ্রমিক বেশি পায় তাহলে স্থানান্তরিত হবে, যদি সুযোগ সুবিধা বেশি পায় তাহলে স্থানান্তরিত হবে, পদমর্যাদা অধিকের কারণে স্থানান্তরিত হবে। তাহলে এইসব কারণে যখন শ্রমিক এক কাজ থেকে অন্য কাজে বা এক শিল্প থেকে অন্য শিল্পে বা এক জায়গা থেকে অন্য জায়গায়, এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হয় তখন সেটাকে বলা হচ্ছে শ্রমের গতিশীলতা। তো শ্রমের গতিশীলতা সাধারণত 4 ভাগে আমরা ব্যাখ্যা করতে পারি। তো শ্রমের গতিশীলতা 4 ধরনের বলতে পারি। একটা হলো ভৌগোলিক গতিশীলতা। তো এই ভৌগোলিক গতিশীলতা কি? যে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে বা এক এলাকা থেকে আরেক এলাকায়, এক জেলা থেকে আরেক জেলায়, এক দেশ থেকে আরেক দেশে, এটাকে বলা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। তো মানুষ কি করে? উন্নত কাজের পরিবেশে যোগদান করতে চায়, বেশি পারিশ্রমিকের আশায়, বেশি সুযোগ সুবিধার আশায় অথবা পদমর্যাদার আশায় কি করবে? এক কাজ থেকে অন্য কাজে বা এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করবে, এটাকে বলা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। তো সেটা কি? যে এক এলাকা থেকে আরেক এলাকায় বা এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এটা আবার 2 ধরনের, একটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ, আরেকটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক। একটাকে বলা হয় অভ্যন্তরীণ,
আরেকটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক। তো যখন এই এই একই দেশের এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তরিত হবে তখন সেটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা। আর যখন এক দেশ থেকে অন্য দেশে গমন করবে তখন সেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। তো এটা হলো ভৌগোলিক গতিশীলতা। এটা হলো পেশাগত গতিশীলতা। তো পেশাগত গতিশীলতা কি? যে এক পেশা থেকে আরেক পেশায় নিয়োজিত হবে। কৃষি কাজে নিয়োজিত ছিল, এখন সে শিল্প কাজে নিয়োজিত, অথবা কৃষি শিল্প দুটোই না, সে এখন ব্যবসায়িক কাজে নিয়োজিত। এটাকে বলা হচ্ছে পেশাগত গতিশীলতা। পেশা পরিবর্তনের মাধ্যমে শ্রমিকের যে স্থানান্তর হয় সেটাকে বলা হচ্ছে পেশাগত গতিশীলতা। পরেরটা হলো শিল্পগত গতিশীলতা। তো শিল্পগত গতিশীলতা কি? এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তরিত হবে। তো সেটা বিভিন্ন কারণে হতে পারে। কাজের পরিবর্তনের স্বীকৃতি হতে পারে, বেশি উপার্জনের জন্য হতে পারে, পদমর্যাদার কারণে হতে পারে, যে এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তরিত হবে। তাহলে সেটাকে বলা হচ্ছে শিল্পগত গতিশীলতা। আর এটা হলো স্তরগত গতিশীলতা বা পদবিগত গতিশীলতা। সেটা হলো কি? যে একই প্রতিষ্ঠানে থাকবে, একই জায়গায় থাকবে, একই কাজ করবে, কিন্তু পদবি বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রমোশন আমরা যেটাকে বলি, যে উচ্চ পদবিতে স্থানান্তর হওয়া। তো সেটাকে বলা হচ্ছে স্তরগত বা পদবিগত গতিশীলতা। যেমন শিক্ষাক্ষেত্রে প্রথম যখন শিক্ষকতায় যোগদান করা হয় তখন সেটাকে বলা হচ্ছে কি প্রভাষক বা লেকচারার। এরপরে শিক্ষকতাই করছো, তারপরে তোমার পদবি পরিবর্তন হচ্ছে, সেটা হলো যে সহকারী অধ্যাপক। এরপরে পদবি পরিবর্তন হবে সহযোগী অধ্যাপক, তারপরে হবে অধ্যাপক। তো এইভাবে এই যে পদমর্যাদার পরিবর্তন, এটাকে বলা হচ্ছে স্তরগত বা পদবিগত গতিশীলতা। তো এটাই হলো শ্রমের গতিশীলতা। আর এই শ্রমের গতিশীলতা হলো 4 ধরনের। এইভাবে আমরা শ্রমের গতিশীলতাগুলোকে ব্যাখ্যা করতে পারি। এবার আমরা পরের টপিকসে যাই। সেটা হলো কি? যে আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি। তো প্রথমত যেটা আলোচনা করব সেটা হলো যে আর্থিক মজুরি। আর্থিক মজুরি কি আসলে? তো আর্থিক মজুরি, তো মজুরি আমরা কি জানলাম? যে কাজের বিনিময়ে যে আমরা পারিশ্রমিক পাই সেটাকে বলা হচ্ছে মজুরি। তা আর্থিক মজুরি কি? যে কাজের বিনিময়ে শুধুমাত্র অর্থ হিসেবে আমরা যে মজুরিটা পাবো সেটাকেই বলা হচ্ছে আর্থিক মজুরি। অর্থ হিসেবে যে মজুরি পাবো, যে ধরো কোনো একজন ব্যক্তি চাকরি করছে, তাহলে তার মাসিক বেতন হলো 25,000 টাকা। তো এটা শুধু সে অর্থ হিসেবেই এই মজুরিটা পাচ্ছে। এই 25,000 টাকা সে প্রতি মাসে বেতন পাচ্ছে। এটাকে বলতেছি আমরা আর্থিক মজুরি। শুধুমাত্র অর্থ হিসেবে যে মজুরিটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে আর্থিক মজুরি। তো এবার যে বিষয়টা হলো সেটা হলো যে প্রকৃত মজুরি। তাহলে প্রকৃত মজুরি আসলে কি? তো প্রকৃত মজুরি কি জিনিস? যে এই যে আর্থিক মজুরির সাথে, আর্থিক মজুরি তো পাবেই, এই আর্থিক মজুরির সাথে প্লাস অন্যান্য সুযোগ সুবিধা পাবে। কি পাবে? অন্যান্য কিছু সুবিধা পাবে। তো অন্যান্য সুবিধা কি হতে পারে? যে এখানে একজন মানুষ একটা কোম্পানিতে চাকরি করে, সে শুধু 25,000 টাকাই স্যালারি পায়, আর কোনো সুযোগ সুবিধা সে পায় না। আরেকজন ব্যক্তি অন্য একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সেখানে সে 20,000 টাকা মজুরি পায়, টাকা হিসেবে 20,000 টাকা পায়। এরপরে সে বাড়ি ভাড়া পায়, এরপরে চিকিৎসা ভাতা পায়, এরপরে যাতায়াত ভাতা পায়, এরপরে মোবাইল বিল যেটা এটা পায়, আরো অন্যান্য আদার্স কিছু থাকে। তাহলে এইসব সুযোগ সুবিধা পায়, বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত বিল, মোবাইল খরচ, এই সকল সুযোগ সুবিধা পায়। তাহলে এই যে এটা হলো শুধুমাত্র আর্থিক মজুরি। টাকা হিসেবে সে 20,000 টাকা পায়, থাকার জন্য বাড়ি, তারপরে চিকিৎসা ভাতা, যাওয়া আসা, মোবাইল খরচ, এই সকল সুযোগ সুবিধা যখন পাবে, তখন এই যে আর্থিক মজুরির সাথে যখন আমরা এই সুযোগ সুবিধাগুলো যোগ করব, তখন সেটাকে বলা হচ্ছে প্রকৃত মজুরি। তাহলে একজন ব্যক্তি শুধু অর্থ হিসেবে যে মজুরিটি পায় সেটাকে বলা হচ্ছে আর্থিক মজুরি। আর আর্থিক মজুরির সাথে যখন অন্যান্য সুযোগ সুবিধা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত খরচ, মোবাইল খরচ ইত্যাদি অন্যান্য আনুষঙ্গিক সুবিধাগুলো পাবে, তখন এই আর্থিক মজুরির সাথে অন্যান্য সুযোগ সুবিধা যোগ করলে আমরা যেটা পাবো সেটাকেই বলা হচ্ছে প্রকৃত মজুরি। তো আর্থিক মজুরিকে শুধুমাত্র ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আর্থিক মজুরিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? শুধুমাত্র ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। এটাই হলো আর্থিক মজুরি। আর প্রকৃত মজুরিকে কি দ্বারা প্রকাশ করি? প্রকৃত মজুরিকে আমরা W/P দ্বারা প্রকাশ করি। তাহলে প্রকৃত মজুরি বলতে আবার বোঝায় এক ধরনের ক্রয় ক্ষমতা। প্রকৃত মজুরি বলতে কি বোঝায়? প্রকৃত মজুরি বলতে ক্রয় ক্ষমতাকে নির্দেশ করে। তো সেটা কি? যে প্রকৃত মজুরি বলতে আমরা সাধারণত এই W/P দিয়ে প্রকাশ করি। তো এটা কি? যে আর্থিক মজুরি, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্লাস সুযোগ সুবিধা, অন্যান্য সুবিধা ডিভাইডেড বাই দ্রব্যের
দাম স্তর। তাহলে আর্থিক মজুরির সাথে অন্যান্য সুযোগ সুবিধা যদি যোগ করি, যোগ করার পরে যদি দেশের দাম স্তর দ্বারা ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলি আমরা প্রকৃত মজুরি। এটাই হলো অ্যাকচুয়াল প্রকৃত মজুরি। তো প্রকৃত মজুরি দ্বারা মানুষের কি পরিমাপ করা যায়? ক্রয় ক্ষমতা পরিমাপ করা যায়। প্রকৃত মজুরি দ্বারা মানুষের ক্রয় ক্ষমতা পরিমাপ করা যায়। কিভাবে? অর্থ হিসেবে কত টাকা মজুরি পেল, সেই সাথে সুযোগ সুবিধা কত পেল, এবং তাকে আমরা দাম স্তর দ্বারা ভাগ করতেছি। তাহলে আমরা অ্যাকচুয়ালি সে ওই সময়ে যে পরিমাণ দাম স্তর আছে সেই দামে সে তার মজুরি দিয়ে কি পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবে সেটা তার ক্রয় ক্ষমতাকে নির্দেশ করতেছে। তাহলে এই প্রকৃত মজুরি দ্বারা ক্রয় ক্ষমতা পরিমাপ করা যায়। তাই মনে রাখতে হবে যে প্রকৃত মজুরি W/P সমান সমান হলো W প্লাস AB ডিভাইডেড বাই P। এটা হলো প্রকৃত মজুরি নির্ণয়ের সূত্র, বা প্রকৃত মজুরি দ্বারা কি নির্ণয় করা যায়? ক্রয় ক্ষমতা নির্ণয় করা যায়। তো এই প্রশ্নটা তোমাদের যদি উদ্দীপকে আসে কখনো, তখন আর্থিক মজুরি দেওয়া থাকবে, অন্যান্য সুযোগ সুবিধার পরিমাণগুলো দেওয়া থাকবে। তো যদি আর্থিক মজুরি আর অন্যান্য সুযোগ সুবিধার পরিমাণগুলো দেওয়া থাকে, তখন আমরা প্রকৃত মজুরি হিসেবে W প্লাস AB লিখব। আর যদি দাম স্তর দেওয়া না থাকে, আর যদি দাম স্তর দেওয়া থাকে, তাহলে পরবর্তীতে আমরা সেই দাম স্তরটা দ্বারা ভাগ করে দিব। তো আমরা প্রকৃত মজুরি নির্ভর করবে তোমার উদ্দীপকের উপর, যে উদ্দীপকে কি দেওয়া আছে। তো যদি শুধু আর্থিক মজুরি আর অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া থাকে, তাহলে আর্থিক মজুরির সাথে অন্যান্য সুযোগ সুবিধা যোগ করে দিব, এটাই হবে প্রকৃত মজুরি। আর যদি দাম স্তর দেওয়া থাকে, তাহলে আমরা সর্বশেষ কি করব? সেই দাম স্তর দ্বারা ভাগ করে দেব। তাহলে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে প্রকৃত মজুরি। তাহলে এরপরে যেটা আসতে পারে সেটা হলো আর্থিক মজুরি আর প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য। তাহলে আর্থিক মজুরি আর প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য আমরা অলরেডি জেনে গেছি। তাহলে আর্থিক মজুরি কি? যে অর্থ হিসেবে যে মজুরি পাবে সেটাকে বলা হচ্ছে আর্থিক মজুরি। আর আর্থিক মজুরির সাথে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো যুক্ত হবে সেগুলোকে বলা হচ্ছে প্রকৃত মজুরি। আর্থিক মজুরিকে W দ্বারা প্রকাশ করা হয়, আর প্রকৃত মজুরিকে W/P দ্বারা প্রকাশ করা হয়। আর্থিক মজুরি শুধুমাত্র অর্থের মাধ্যমে পরিমাপ করা হয়, আর প্রকৃত মজুরি দ্বারা মানুষের ক্রয় ক্ষমতা পরিমাপ করা যায়। অর্থাৎ আর্থিক মজুরির সাথে অন্যান্য সুযোগ সুবিধা যোগ করে দাম স্তর দ্বারা ভাগ করে প্রকৃত মজুরি নির্ণয় করা যায়। এরপর আর্থিক মজুরির সূত্র এবং প্রকৃত মজুরির সূত্র আমরা লিখতে পারি। তো দাম স্তর যদি বাড়ে, তাহলে আর্থিক মজুরি বেড়ে গেলেও মানুষের ক্রয় ক্ষমতা বাড়লো না কমলো সেটা পরিমাপ করা যায় না। আর প্রকৃত মজুরি দ্বারা দাম স্তরের পরিবর্তন বা আর্থিক মজুরি পরিবর্তনের ফলে, যে কোনোটার পরিবর্তনের ফলে একজন মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা পরিমাপ করা যায়। আর্থিক মজুরি দ্বারা প্রকৃত আয় পরিমাপ করা যায় না, কিন্তু প্রকৃত মজুরি দ্বারা প্রকৃত আয় পরিমাপ করা যায়। অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতাটাই কিন্তু প্রকৃত আয়, তো এটা পরিমাপ করা যায়। তাহলে এই হলো আর্থিক মজুরি আর প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য। তো আমরা আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে পার্থক্যটা খুবই ভালোভাবে পড়ে নেব, বই থেকে পড়ে নেব। যে যত বেশি পড়তে পারবো তত ভালো, কারণ এটা খতে বেশিরভাগ আসে, তবে গতে আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ উদ্দীপকটা যদি আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি সম্পর্কিত হয়, তাহলে গতে যদি আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি নির্ণয় করে দেখাতে বলে, তাহলে ঘতে আর্থিক মজুরি আর প্রকৃত মজুরিতে পার্থক্যটা আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য পার্থক্যটা তোমরা অনেক ভালোভাবে পড়ে নেবা। সকল বইয়ে এই পার্থক্যটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা তালিকা আকারে এই পার্থক্যটা পড়ে নেবা। তো এগুলি হলো আর্থিক মজুরি আর প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য। তো এবার আমরা পরের টপিক দেখি, সেটা হলো কি? প্রকৃত মজুরি যেসব বিষয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপর নির্ভরশীল। তো প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপর নির্ভরশীল আমরা দেখে নেই। যে প্রথমত হলো যে আর্থিক মজুরি। তাহলে প্রকৃত মজুরি আর্থিক মজুরির উপর নির্ভরশীল। এরপর হলো ক্রয় ক্ষমতা। তো প্রকৃত মজুরি বলতে আসলে ক্রয় ক্ষমতাটাকে আমরা বুঝি। প্রকৃত মজুরিতে আমরা কি দেখলাম? যে প্রকৃত মজুরি যে পরিমাপ করলাম সেটা হলো কি? যে আর্থিক মজুরি প্লাস অন্যান্য সুযোগ সুবিধা ডিভাইডেড বাই পি, দাম স্তর। তাহলে আমরা জানি আয়কে যদি দাম স্তর দ্বারা ভাগ করি, তাহলে আমরা আসলে ক্রয় ক্ষমতা পরিমাপ করতে পারি। তাহলে প্রকৃত মজুরি অর্থাৎ ক্রয় ক্ষমতা বেশি, প্রকৃত মজুরি বেশি, বা প্রকৃত মজুরি বেশি, ক্রয় ক্ষমতা বেশি। ক্রয় ক্ষমতা যত কম প্রকৃত মজুরি কম, ক্রয় ক্ষমতা যত বেশি প্রকৃত মজুরি তত বেশি হবে। এরপর হলো নিয়োগের প্রকৃতি। তাহলে নিয়োগের প্রকৃতি উপর প্রকৃত মজুরিটা নির্ভরশীল। তো নিয়োগের প্রকৃতি স্থায়ী নাকি অস্থায়ী? অস্থায়ী যদি নিয়োগ হয় তাহলে সাধারণত আর্থিক মজুরি বেশি হয়, প্রকৃত মজুরি কম হয়। আর যদি স্থায়ী নিয়োগ হয় দীর্ঘদিন যাবত, তাহলে যে নিয়োগ যত বেশি স্থায়ী হয় তার প্রকৃত মজুরি তত বেশি হয়। আর্থিক মজুরি কম হলেও তার প্রকৃত মজুরি অ্যাকচুয়ালি তত বেশি হয়। এরপর হলো কাজের প্রকৃতি। অপেক্ষাকৃত কম স্থিতিশীল কাজ, অপেক্ষাকৃত অল্প সময়ের জন্য যে কাজ, সেই কাজে আর্থিক মজুরি বেশি হতে পারে কিন্তু প্রকৃত মজুরি কম। তো কাজের প্রকৃতি অর্থাৎ কাজের যত স্থিতিশীলতা যত বেশি হবে
প্রকৃত মজুরিও তত বেশি হবে। অপেক্ষাকৃত কম পারিশ্রমিক কাজে প্রকৃত মজুরি বেশি হয়, আর অধিক পরিশ্রমের কাজে আর্থিক মজুরি বেশি হয়। তাহলে যে কাজে যত কম পরিশ্রম করতে হয়, আরামদায়ক কাজ, সে কাজে প্রকৃত মজুরি বেশি হয়। আর যে কাজ যত বেশি পরিশ্রমের, সে কাজে আর্থিক মজুরি বেশি হয়। এরপর হলো যে কাজের সময়। তো কাজের সময়ের উপরও প্রকৃত মজুরি নির্ভরশীল। তো যেই কাজ অনেক বেশি সময় ধরে করতে হয়, সেখানে আর্থিক মজুরি বেশি হয়। আর যেই কাজ যত অল্প সময় ধরে করতে হয়, অফিস টাইম যত অল্প হবে, সেখানে প্রকৃত মজুরি বেশি হবে, আর্থিক মজুরি কম হবে। তো এটাকে বলতেছি আমরা কাজের সময়ের ভিত্তিতে। এরপরে অতিরিক্ত আয়ের সম্ভাবনা। তাহলে যদি কোনো একটা কাজে অতিরিক্ত আয়ের সম্ভাবনা থাকে, তাহলে সেখানে প্রকৃত মজুরিটা বেশি হয়। যেমন কোনো একটা কাজ তুমি শিখলা, সেই কাজটা অফিসিয়াল টাইমে যতটুকু না করতে পারো, অফিসিয়াল টাইমের বাইরে সেখান থেকে ওই কাজটা করে তুমি আরো অধিক পরিমাণ অর্থ উপার্জন করতে পারো, তাহলে এসব কাজে প্রকৃত মজুরি বেশি হয়, আর্থিক মজুরি কম হয়। তো কর কর সাধারণত প্রকৃত মজুরিকে হ্রাস করে। কর যদি বাড়ে, তাহলে প্রকৃত মজুরি কমে যায়। তো কর, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর যত বেশি বেশি হবে, প্রকৃত মজুরি তত হ্রাস পাবে। এরপরে হলো মর্যাদা। যে কাজের সামাজিক মর্যাদা যত বেশি, সে কাজে প্রকৃত মজুরি তত বেশি। যে কাজের সামাজিক মর্যাদা যত কম, সে কাজে প্রকৃত মজুরি কম, আর্থিক মজুরি বেশি হয়। এরপরে হলো কাজের পরিবেশ। কাজের পরিবেশ যত অনুন্নত হয়, সেখানে আর্থিক মজুরি বেশি হয়। আর কাজের পরিবেশ যত উন্নত হয়, সেখানে আর্থিক মজুরি কম হলেও প্রকৃত মজুরি সবচেয়ে বেশি হয়। এরপর হলো সামাজিক নিরাপত্তা। যে কাজের সামাজিক নিরাপত্তা যত বেশি, সে কাজে প্রকৃত মজুরি তত বেশি। যে কাজের সামাজিক নিরাপত্তা কম, সে কাজে আর্থিক মজুরি বেশি, প্রকৃত মজুরি কম। তো এগুলো হলো প্রকৃত মজুরির নির্ধারক, অর্থাৎ এই সকল বিষয়ের উপর প্রকৃত মজুরিটা নির্ভর করে। এরপরে আমরা দেখব যে মজুরি এবং আয়ের মধ্যে পার্থক্য। তো মজুরি তো আমরা জানি যে কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে মজুরি। আর আয় কি? আয় একটু ভিন্ন জিনিস। আয় হলো কোনো একটা দ্রব্য বিক্রয় করব, সেই দ্রব্য বিক্রয় করে আমরা মোট যে অর্থ উপার্জন করব, আমরা কোনো একটা দ্রব্য বিক্রয় করে মোট যে অর্থ উপার্জন করব, সেখান থেকে ওই দ্রব্য উৎপাদনের জন্য ব্যয়টা বাদ দেব, তাহলে যেটা পাবো সেটাকে বলতেছি আমরা আয় বা মুনাফা। আর কি এক ধরনের মুনাফাটাকে আমরা এক প্রকার আয় বলতে পারি। তো তাহলে কি হচ্ছে আয়? কি জিনিস? যে মোট বিক্রয়লব্ধ অর্থ থেকে আমরা যদি তার উৎপাদন ব্যয় বাদ দেই, তাহলে যেটা অবশিষ্ট থাকে সেটাকে আমরা আয় বলি। ধরো একটা উৎপাদন প্রতিষ্ঠান 100টা দ্রব্য উৎপাদন করে, তাহলে এই 100টা দ্রব্য উৎপাদন করে 10 টাকা দামে বিক্রয় করলো, তাহলে মোট কত টাকা পেল? যে 100 গুণন 10, তাহলে কত হবে? 1000 টাকা পেল। এখন এই 100টা দ্রব্য, প্রতিটা দ্রব্য উৎপাদনের পেছনে তার 7 টাকা করে খরচ, তাহলে তার মোট খরচ কত? 700 টাকা। তাহলে সে অর্থ উপার্জন করলো 1000 টাকা, আর এই দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য তার মোট খরচ হলো 700 টাকা। তাহলে এই দুটো যদি আমি বিয়োগ দিই, 300 টাকা, এইটাই হলো আমার আয়। তাহলে এটা হলো আয়। আর একটাকে বলতেছি কি? মজুরি। তাহলে মজুরি এবং আয়ের মধ্যে পার্থক্য কি? তাহলে প্রথম পার্থক্য আমরা সংজ্ঞাগত পার্থক্য দিব, যে একটা পরিশ্রমের বিনিময়ে বা শারীরিক বা মানসিক শ্রমের বিনিময়ে একজন মানুষ যে পরিমাণ অর্থ উপার্জন করে, সেটাকে বলা হয় তার মজুরি। আর আয় কি? যে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদনকারী প্রতিষ্ঠান দ্রব্য উৎপাদন করে বিক্রয়ের ফলে যে মোট অর্থ উপার্জন করে, সেখান থেকে ওই দ্রব্যের উৎপাদন ব্যয় বাদ দিলে যা থাকে, সেটাকে বলা হচ্ছে আয়। তাহলে এটা গেল প্রথম পার্থক্য। তাহলে মজুরি কি? আমরা অর্থ দিয়ে পরিমাপ করি। তো আয় কি? আয়ও অর্থ দিয়ে পরিমাপ করি। তো কাজের বিনিময়ে যেটা পাই, পরিশ্রমের বিনিময়ে যেটা পাই, সেটাকে বলা হচ্ছে মজুরি। আর দ্রব্য সামগ্রী বিক্রয় করে তার বিক্রয়লব্ধ অর্থ থেকে ব্যয় বাদ দিয়ে যেটা পাই, সেটা হলো আয়। এখন মজুরি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ বা ফিক্সড মজুরি স্থির থাকে, যে একটা নির্দিষ্ট পরিমাণ কাজের একটা মজুরি নির্দিষ্ট, কিন্তু আয় কখনো নির্দিষ্ট থাকে না। বিক্রয় বেশি হলে আয় বেশি হবে, বিক্রয় কম হলে আয় কম হবে। তাহলে মজুরি হলো একটা জাস্ট সংক্ষিপ্ত ধারণা, কিন্তু আয় হলো একটা অনেক বিস্তৃত ধারণা। তো এগুলি হলো মজুরি এবং আয়ের মধ্যে পার্থক্য। তো আমাদের যদি মজুরি এবং আয়ের মধ্যে পার্থক্য আসে, তাহলে জাস্ট 2 নম্বরের জন্য আসবে, খতে আসবে 2টা বা 3টা পার্থক্য আমরা লিখে দিব। তো মজুরিকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, আর আয়কে আমরা আর দিয়ে প্রকাশ করি। তাহলে মজুরি শুধু অর্থের মাধ্যমে পরিমাপ করি, অর্থাৎ মোট যে অর্থ উপার্জন করবো সেটাকে বলবো মজুরি। আর বিক্রয়লব্ধ অর্থ থেকে আমাকে কি করতে হচ্ছে? তার ব্যয়টা বাদ দিতে হচ্ছে। তো মজুরিতে ব্যয় বাদ দেওয়ার কিছু নেই, এখানে ব্যয় হিসাব করারও কিছু নেই। তাহলে মজুরি পরিবর্তনশীল নয়, অর্থাৎ মজুরি একটা স্থায়ী হয়, কিন্তু আয় পরিবর্তনশীল হয়। আয় বাড়তেও পারে, আয় কমতেও পারে। তো মজুরি কখনো শূন্য হয় না।
কিন্তু আয় কখনো শূন্য হতে পারে, অর্থাৎ 1 টাকাও আয় উপার্জন নাও হতে পারে। তো এগুলোই হলো মজুরি এবং আয়ের মধ্যে পার্থক্য। তো এবার আমরা পরের টপিক্সে যাই। তো আমাদের পরের টপিক্স কি, যে শ্রমের চাহিদা। তো আমরা কিন্তু অনেক কিছুই জেনে গেছি, অর্থাৎ বিশেষত এই পাশে যে টপিকসগুলো লিখছি এই টপিকসগুলো জানার জন্য বা এই টপিকসগুলো বোঝার জন্য আমার মজুরি সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি। আর্থিক মজুরি না জানলে চলবে, আমার প্রকৃত মজুরি সম্পর্কে ধারণা থাকা লাগবে। তো মজুরি কি জিনিস, যে কাজের বিনিময়ে আমরা যে অর্থ উপার্জন করি সেটাকে বলা হচ্ছে মজুরি। তো শ্রমের চাহিদা, তো শ্রমের চাহিদা কি, যে একটা নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিকে একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান কি পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে রাজি থাকে সেটাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা। তাহলে যে শ্রমের চাহিদাকে আমরা সাধারণত প্রকাশ করি ডিএল দ্বারা। শ্রমের চাহিদাকে কি দ্বারা প্রকাশ করি, ডিএল দ্বারা। তাহলে এই শ্রমের চাহিদাটা কার উপর নির্ভরশীল, শ্রমের চাহিদাটা প্রকৃত মজুরির উপর নির্ভরশীল। তো প্রকৃত মজুরি যদি বাড়ে তাহলে শ্রমের চাহিদা কমে, আর প্রকৃত মজুরি যদি কমে তাহলে শ্রমের চাহিদা বাড়ে। তাহলে শ্রমের চাহিদা কি, যে একটি নির্দিষ্ট পরিমাণ মজুরিতে একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান কি পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে রাজি থাকে সেটাকে বলা হচ্ছে শ্রমের চাহিদা। তাহলে সেটাকে বলতেছি আমরা ডিমান্ড অফ লেবার। তাহলে এটা কিসের উপরে ডিপেন্ড করতেছে, শ্রমের চাহিদাটা কিসের উপর ডিপেন্ড করতেছে, এই যে মজুরির উপরে ডিপেন্ড করতেছে। মজুরি যদি শ্রমিকরা বেশি চায় তাহলে শ্রমের চাহিদা কম হয়, অর্থাৎ নিয়োগকারীরা কম পরিমাণে নিয়োগ দিতে চায়। আর মজুরি যত কম হবে শ্রমের নিয়োগকারীরা তত বেশি পরিমাণে শ্রমিক নিয়োগ দিতে চাইবে। তো এই জন্য এই শ্রমের চাহিদাটা নির্ভর করতেছে এই প্রকৃত মজুরির উপর। তাই আমরা লিখি যে ডিএল অর্থাৎ ডিমান্ড অফ লেবার সমান সমান ফাংশন অফ ডাব্লিউ বাই পি। আর এই ডাব্লিউ বাই পিটাকে আমরা কি বলি, প্রকৃত মজুরি। তাহলে শ্রমের চাহিদার সমীকরণটা এরকমও হতে পারে যে 100 মাইনাস 2 ডাব্লিউ বাই পি, অথবা ডিএল সমান সমান এ মাইনাস বি ইন্টু ডাব্লিউ বাই পি। এটা শ্রমের চাহিদার সমীকরণ। এটাও শ্রমের চাহিদার সমীকরণ, এটাও শ্রমের চাহিদার সমীকরণ, এটাও শ্রমের চাহিদার সমীকরণ। তাহলে শ্রমের চাহিদাটা কার উপরে নির্ভর করতেছে, এই যে প্রকৃত মজুরির উপরে। তাহলে প্রকৃত মজুরি যদি বাড়ে তাহলে শ্রমের চাহিদা কমে, আর প্রকৃত মজুরি যদি কমে তাহলে শ্রমের চাহিদা বৃদ্ধি পায়। তাহলে প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার একটা সম্পর্ক আছে, সেটাকে কি বলা হচ্ছে, যে বিপরীত সম্পর্ক। কেন, মজুরি যত বেশি চাইবে নিয়োগদাতা তত কম পরিমাণে শ্রমিক নিয়োগ দিতে চাইবে, অর্থাৎ শ্রমের চাহিদাটা আসে নিয়োগকারী প্রতিষ্ঠানের দিক থেকে। তো যে নিয়োগ করবে সে হলো শ্রমের চাহিদা প্রকাশ করে, আর যে কাজ করতে চাইবে মজুরিতে তার দিক থেকে শ্রমের যোগানটা আসে। তাহলে নিয়োগকারী প্রতিষ্ঠান দিক থেকে যেহেতু চাহিদা আসে, তাহলে মজুরি যদি বেশি বেশি চাই শ্রমিকরা তাহলে সে চাহিদা কমিয়ে দেবে, আর মজুরি যদি কম পরিমাণে চায় তাহলে সে শ্রমের চাহিদা বাড়িয়ে দেবে। তাহলে আর প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্কটা হলো বিপরীত। তাহলে আমরা একটা তালিকা যদি দেখি, তাহলে এখানে আমরা মজুরি লিখি, এটা হলো মজুরি, আর এইখানে আমরা লিখি শ্রমের চাহিদা। তাহলে মজুরির বিনিময়ে শ্রমের চাহিদা, তাহলে কি হবে, ধরো মজুরি যখন 100 টাকা, শ্রমের চাহিদা তখন 50 একক। মজুরি বেড়ে যদি 200 টাকা হয়, শ্রমের চাহিদা কমে 30 একক হলো। মজুরি বেড়ে যদি 300 টাকা হয় তাহলে শ্রমের চাহিদা কমে 10 একক হলো। তো এই যে মজুরির সাথে শ্রমের চাহিদার একটা সম্পর্ক প্রকাশ পাচ্ছে, সেই সম্পর্কটা কি বিপরীত, যে মজুরি যত বাড়তেছে 100 200 300, শ্রমের চাহিদা তত কমতেছে। তাহলে শ্রমের চাহিদা রেখাটা কিরকম হবে, শ্রমের চাহিদা রেখাটা আমরা একটু দেখে নেই। তাহলে কার রেখা অঙ্কন করব, শ্রমের চাহিদা রেখা। তো আমরা জানি যার রেখা কি তার মানগুলো লম্ব অক্ষের দিকে হয়, কিন্তু এই ক্ষেত্রে বিপরীত, অর্থাৎ চাহিদা বিষয়ক যে কোনো কিছু সেই মানগুলো আমরা এই ভূমি অক্ষের দিকে দেখাই। তাহলে এই পাশে হবে ডিমান্ড অফ লেবার, আর এই পাশে হবে প্রকৃত মজুরি। তাহলে প্রকৃত মজুরি হলো 100 200 আর 300, আর শ্রমের চাহিদা কত, 10 20 30 40 আর 50। তাহলে যখন 100 টাকা তখন শ্রমের চাহিদা কত, 50, এই একটা বিন্দু পেলাম। যখন 200 তখন কত, 30, এই একটা বিন্দু পেলাম। যখন 300 তখন কত, 10, এই যে একটা বিন্দু পেলাম। তাহলে এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু, এই বিন্দু তিনটা আমরা যোগ করে দেব, এটাই হলো শ্রমের
চাহিদা রেখা। তাহলে আমরা কি দেখলাম? শ্রমের চাহিদা রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী। তাহলে শ্রমের চাহিদা কি? একটি নির্দিষ্ট পরিমাণ মজুরিতে একজন শ্রমিক বা একজন উৎপাদন প্রতিষ্ঠানের মালিক যে পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে রাজি থাকে তাকেই বলা হচ্ছে শ্রমের চাহিদা। তাহলে প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক হলো বিপরীত, তাই শ্রমের চাহিদা রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী। প্রকৃত মজুরি যত বাড়ে শ্রমের চাহিদা কমে, আর প্রকৃত মজুরি যত কমে শ্রমের চাহিদা তত বৃদ্ধি পায়। এটা হলো শ্রমের চাহিদা এবং শ্রমের চাহিদা রেখা। এরপরে আমরা দেখব শ্রমের যোগান এবং শ্রমের যোগান রেখা। তাহলে পরের টপিকস কি? যে শ্রমের যোগান। শ্রমের যোগান কি? যে একটা নির্দিষ্ট পরিমাণ মজুরিতে কি পরিমাণ শ্রমিক কাজ করতে রাজি থাকে সেটাকে বলা হচ্ছে শ্রমের যোগান। তো কম মজুরি যদি দিতে চাই তাহলে শ্রমিকরা কাজ করতে চায় না, আর যদি বেশি মজুরি দিতে চাই তাহলে বেশি বেশি কাজ করতে চায়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে শ্রমিককে মজুরি যত বেশি দিব তারা বেশি কাজ করতে চায়। তাহলে এটাই হলো শ্রমের যোগান। তাহলে শ্রমের যোগানটা আসে হলো শ্রমিকের দিক থেকে। তো এই জন্য মজুরি যত বেশি দিতে চাই তখন শ্রমিকরা বেশি কাজ করতে চায়, বেশি পরিমাণ শ্রমের যোগান হয়। তাহলে শ্রমের যোগানের সাথে মজুরির একটা সম্পর্ক আছে কি? যে মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়বে, আর মজুরি কমলে শ্রমের যোগান কমবে। তাহলে মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্কটা হলো ধনাত্মক। এই জন্য শ্রমের যোগান রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। তাহলে আমরা একটু দেখি। তাহলে শ্রমের যোগান অপেক্ষকটা কি হবে? এটাকে আমরা বলি এসএল। তাহলে এসএল সমান সমান ফাংশন অফ W/P হবে। তাই এটা কিরকম হতে পারে? যে 10P। তাহলে যে 10 টাকা যদি মজুরি দিই তাহলে কতজন কাজ করবে, 20 টাকা মজুরি দিলে কতজন কাজ করবে। তো শ্রমের যোগান অপেক্ষকটা এরকম আমরা লিখতে পারি। যেহেতু সম্পর্ক ধনাত্মক তাহলে P অর্থাৎ W/P যত বাড়বে শ্রমের যোগানও তত বাড়বে। তাহলে আমরা যদি একটা তালিকা দেখি তাহলে এই তালিকাটা থেকে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে যে মজুরি আর শ্রমের যোগান। তাহলে মজুরি কত? 200, মজুরি বেড়ে 300, বেড়ে যত 400 হবে মানুষ তত বেশি বেশি কাজ করতে আগ্রহী হবে। 50 থেকে 100, 100 থেকে 150। তাহলে দেখো মজুরি যত বেশি বেশি দিচ্ছি মানুষ তত বেশি বেশি কাজ করতে আগ্রহী হচ্ছে। তাহলে মজুরির পরিমাণ যত বাড়ে মানুষ তত বেশি বেশি কাজ করতে আগ্রহী হয়, অর্থাৎ শ্রমের যোগান তত বাড়ে। মজুরি যত বাড়ে শ্রমের যোগানও তত বাড়ে। তাহলে আমরা যদি একটা রেখার মাধ্যমে দেখি এখানে, তাহলে এই পাশে হলো মজুরি 100, 200, 300 আর 400। এই পাশে হলো শ্রমের যোগান। কি কি দিতে পারি? 50, 100 আর 150। তাহলে মজুরি যখন 200 তখন শ্রমের যোগান কত? তখন শ্রমের যোগান হলো 50। এটা একটা বিন্দু। মজুরি যখন 300 তখন শ্রমের যোগান হলো 100। মজুরি বেড়ে 400 তাহলে শ্রমের যোগান হলো এই যে 150। তাহলে ABC এই বিন্দু তিনটা যোগ করে দিলাম, এটাই হলো শ্রমের যোগান রেখা। তাহলে শ্রমের যোগান রেখা হলো বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, অর্থাৎ যত বেশি মজুরি প্রদান করব শ্রমের যোগান তত বেশি বৃদ্ধি পাবে, যত বেশি মজুরি দেব শ্রমের যোগান তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্কটা হলো পজিটিভ বা ধনাত্মক। এই জন্য শ্রমের যোগান রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। তাহলে আমাদের প্রশ্ন থাকতে পারে যে এরকম একটা তালিকা দেওয়া থাকতে পারে, এখান থেকে আমাকে শ্রমের মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করতে বলতে পারে, অথবা শ্রমের চাহিদা রেখা অঙ্কন করতে বলতে পারে। এরকম একটা তালিকা দেওয়া থাকতে পারে, আমাকে বলবে যে মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক ব্যাখ্যা করো অথবা শ্রমের যোগান রেখা অঙ্কন করো। তাহলে আমরা যদি মজুরি দেখি আর যদি শ্রমের পরিমাণ দেখি তাহলে ঊর্ধ্বগামী রেখা হলে সেটা শ্রমের যোগান রেখা হবে, আর যদি নিম্নগামী হয় তাহলে সেটা হবে শ্রমের চাহিদা রেখা। এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা দেখলাম শ্রমের চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী, মজুরির সাথে তার সম্পর্ক হলো বিপরীত, এবং শ্রমের যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, মজুরির সাথে তার সম্পর্কটা হলো সমমুখী। এরপরে আমরা দেখব হলো যে শ্রমের যোগান রেখা কখন পশ্চাৎগামী হয় বা পেছন দিকে বেঁকে যায় কেন, বা বেঁকে যাওয়ার কারণ কি। তাহলে এবারে আমরা পরের টপিকসে চলে যাই। সেটা হলো কি যে আমার শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন ব্যাখ্যা করো। তো আমি একটা সিম্পল কনসেপ্ট একটু বোঝানোর চেষ্টা করি। যদি ধরো একজন মানুষের এক সপ্তাহে 5,000 টাকার প্রয়োজন, কত দিনে 5,000 টাকার প্রয়োজন? ধরো 7 দিনে 5,000 টাকার প্রয়োজন। এখন সে প্রতিদিন কাজ করে, অর্থাৎ 7 দিনেই কাজ করে, 600 টাকা করে মজুরি পায়। কয়দিনে কাজ করে 600 টাকা করে মজুরি পায়? এই প্রতিদিন কাজ করলে সে 600 টাকা করে মজুরি পায়। তাহলে সে যদি 7 দিনই কাজ করে তাহলে সে কত টাকা পাবে? 6 7 4200 টাকা পাবে। কিন্তু তার প্রতি সপ্তাহে কত টাকা দরকার? 5,000 টাকা দরকার। তাহলে
কি হবে, এই 4200 টাকা সে 7 দিনে ইনকাম করতে পারতেছে, এখনো তার 700-800 টাকা ঘাটতি আছে, তাহলে সে অবশ্যই প্রতিদিন কাজ করবে। এখন তাকে যদি বলা হয় যে তুমি প্রতিদিন সে 10 ঘন্টা কাজ করে, তাকে যদি বলা হয় তোমাকে আমি 700 টাকা করে দেব, তুমি 2 ঘন্টা বেশি কাজ করো, তাহলে সে কিন্তু অনায়াসেই 2 ঘন্টা বেশি কাজ করবে, অর্থাৎ তখন সে প্রতিদিন 12 ঘন্টা কাজ করবে এবং ইনকাম করবে 700 টাকা করে। তাহলে 7 কত টাকা হবে, এই যে 4900 টাকা হবে। এখনো কিন্তু তার 100 টাকা বাকি আছে, অর্থাৎ প্রতি মাসের জন্য ব্যয়ভার পরিচালনা করার জন্য। এরপরে বললো তোমাকে আমি 800 টাকা করে দেব, তুমি তাহলে 14 ঘন্টা করে কাজ করবে প্রতিদিন। তাহলে সে কিন্তু রাজি হবে, কেন, তার এখনো মাসিক ব্যয় পরিচালনার জন্য ঘাটতি আছে। তাহলে সে 14 ঘন্টা করে প্রতিদিন কাজ করবে, 800 টাকা করে উপার্জন করবে, 7-8 5600 টাকা। অর্থাৎ এইবার কিন্তু সে তার যত টাকা প্রয়োজন ছিল তার চেয়ে একটু বেশি ইনকাম করে ফেলছে, অর্থাৎ 600 টাকা বেশি ইনকাম করছে। তাহলে এই 600 টাকা কি হবে, তার সেভিংস। এখন ওই মালিক কি বললো যে তুমি আরো 2 ঘন্টা কর্ম বাড়াও, 16 ঘন্টা করে কাজ করো, আমি তোমাকে এবার 1000 টাকা করে মজুরি দেবো। তাহলে সে যদি 7 দিন কাজ করে, সে 7 দিনে এবার 7000 টাকা ইনকাম করবে। তাহলে দেখো, তার দরকার ছিল 5000, এখন 16 ঘন্টা করে পরিশ্রম করে সে প্রতি সপ্তাহে 7000 টাকা ইনকাম করতেছে, অর্থাৎ 2000 টাকা সে বেশি ইনকাম করতেছে। তাহলে এবার সে কি করবে, এবার মালিক বলল যে তুমি আরো 2 ঘন্টা বেশি কাজ করো, তাহলে তোমাকে আমি 1500 টাকা করে মজুরি দেব। মজুরির হার কিন্তু অনেক বেশি হারে বাড়তেছে। এইবার 18 ঘন্টা করে কাজ করে সে 1500 টাকা করে ইনকাম পাচ্ছে প্রতিদিন। এইবার সে কয়দিন কাজ করবে, দেখো, এইবার সে 7 দিন কাজ করবে না, এইবার কাজ করবে সে 5 দিন। 1500 টাকা করে মজুরি পাচ্ছে, সে 5 দিন কাজ করলে 7500 টাকা ইনকাম করতে পারতেছে। আগে যেখানে সে 7 দিন কাজ করে 7000 টাকা পাইতো, এখন সে 5 দিন কাজ করেই কিন্তু তার চেয়ে বেশি 7500 টাকা বেশি ইনকাম পাচ্ছে। তার মানে দেখো, যে মজুরি যখন অনেক বেশি হারে বেড়ে যাচ্ছে, তখন ওই শ্রমিক কি করতেছে, কাজের পরিমাণ না বাড়ায় কাজের পরিমাণ আরো কমাচ্ছে, অর্থাৎ সে আর 7 দিন কাজ করতেছে না, অনেক বেশি মজুরি বাড়ার কারণে সে 5 দিনেই 7500 টাকা ইনকাম করতেছে। অর্থাৎ আগে 7 দিন করে 7000 টাকা পাইতো, এখন 5 দিন করে তার চেয়ে বেশি ইনকাম করে ফেলতেছে। এই জন্য সে বাকি 2 দিন আর কাজ করবে না, বাকি 2 দিন বিশ্রাম নেবে। এর থেকে আমরা কি বুঝলাম, যে মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, যত মজুরি বাড়ে শ্রমের যোগান তত বাড়ে। কিন্তু মজুরি যখন অনেক বেশি হারে বাড়ে, তখন শ্রমিক বেশি পরিশ্রম না করে, মজুরি যেহেতু অনেক বেশি বেড়ে গেছে, তাহলে তাকে বেশি পরিশ্রম করার কথা, তখন সে বেশি পরিশ্রম না করে কি করবে, বিশ্রাম নেবে। অর্থাৎ মজুরি যখন অধিক হারে বৃদ্ধি পায়, তখন মানুষকে বিশ্রামকে প্রাধান্য দেয়। তো এই জন্য প্রথম দিকে মজুরি বাড়ে, শ্রমের যোগান বাড়ে, শ্রমের যোগান রেখাটা ঊর্ধ্বগামী হয়। এরপরে মজুরি যখন অতিরিক্ত হারে বাড়ে, তখন শ্রমের যোগান না বেড়ে শ্রমের যোগান উল্টা কমে যায়। তখন শ্রমের যোগান রেখাটা প্রথম দিকে তো ঊর্ধ্বগামী হয়, পরে পেছন দিকে বেঁকে যায়। এই জন্য এই শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় বা পেছন দিকে বেঁকে যায়। কেন বেঁকে গেল, যে মজুরির হার অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে। তাহলে আমরা কি বুঝলাম, যে মজুরির হার যখন অতিরিক্ত হারে বৃদ্ধি পায়, তখন শ্রমের যোগান না বেড়ে বরং শ্রমের যোগান কমে যায়, কারণ তখন শ্রমিকরা শ্রমকে প্রাধান্য না দিয়ে বিশ্রামকে প্রাধান্য দেয়। তো এই জন্য শ্রমের যোগান রেখাটা পশ্চাৎগামী হয় বা পেছন দিকে বেঁকে যায়। এবার আমরা সেটা চিত্রে দেখব, যে পেছন দিকে বাঁকানো বা পশ্চাৎগামী শ্রমের যোগান রেখাটা কিরকম হয়, সেটারই একটা আমরা চিত্র দেখবো একবার। তো এর জন্য আমার কি অবশ্যই একটা তালিকা থাকা লাগবে, শ্রমের যোগানের, মজুরির সাথে শ্রমের যোগানের একটা তালিকা থাকা লাগবে। এখানে আমার এই মজুরির সাথে শ্রমের যোগানের একটা তালিকা দেওয়া আছে। মজুরি 100, 200, 300, 400, 500 ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, আর এটা হলো শ্রম ঘন্টা দেওয়া আছে। তাহলে মজুরিটা আমরা কোন দিকে দেখাই, মজুরিটা আমরা লম্ব অক্ষের দিকে দেখাই। তাহলে মজুরি কত, যে 100, 200, 300, 400 আর 500, এটা হলো মজুরির পরিমাণ। আর শ্রম ঘন্টা অর্থাৎ শ্রমের পরিমাণ আমার ভূমি অক্ষে দেখাতে হয়। তাহলে শ্রমের পরিমাণ কত, 10, 12, 14, 16, 12। তাহলে আমরা যদি এরকম করে নিই, যে 2, 4, 6, 8, 10, 12, আর একটু বড় করে নেই, এটা হলো 14 এবং এটা হলো 16। এটা হলো শ্রমের যোগান এইদিকে, আর এইদিকে হলো প্রকৃত মজুরি। তাহলে মজুরি যখন 100, তখন শ্রমের যোগান কত, 10। তাহলে মজুরি হলো 100, শ্রমের যোগান হলো 10, এই বিন্দু দ্বারা নির্দেশিত। মজুরি বেড়ে 200 হলো, তখন শ্রমের যোগান বেড়ে কত হলো, 12।
বি বিন্দু দ্বারা নির্দেশিত। মজুরি বেড়ে 300, শ্রমের যোগান বেড়ে হলো 14। এই শ্রমের যোগান বেড়ে হলো 14। তাহলে মজুরি বেড়ে যখন 400 হলো তখন শ্রমের যোগান বেড়ে 16 হলো। তাহলে এটা হলো সি বিন্দু, এটা হলো ডি বিন্দু দ্বারা। এরপরে দেখো মজুরি 400, শ্রমের যোগান 16, মজুরি বেড়ে 500, শ্রমের যোগান কমে হয়ে গেছে 12। তাহলে মজুরি যখন 500 তখন শ্রমের যোগান না বেড়ে শ্রমের যোগান বরং কমে গেছে, কমে গিয়ে কত হয়েছে 12। এটা হলো ই বিন্দু। তাহলে প্রথমে পেলাম আমরা এ, তারপরে পেলাম বি, তারপরে সি, তারপরে হলো ডি। তাহলে এই যে প্রথম দিকে মজুরি বৃদ্ধির সাথে সাথে শ্রমের যোগান রেখাটা কিন্তু ক্রমান্বয়ে ঊর্ধ্বগামী হচ্ছে। তো এরপরে যখন অনেক বেশি মজুরি বেড়ে গেল, 400 থেকে 500 ছিল 100, 100 থেকে 400 পর্যন্ত বাড়ছে। এরপরে যখন 500 হয়ে গেল মজুরি, তখন শ্রমের যোগান না বেড়ে বরং শ্রমের যোগান কমে গেল। এই জন্য শ্রমের যোগান রেখাটা এই দিকে পশ্চাৎ দিকে বেঁকে গেল। এটাকে বলা হচ্ছে পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা। তাহলে আমাদের এরকম একটা তালিকা থাকবে এবং বলবে যে এখান থেকে শ্রমের যোগান রেখা আঁকো এবং যোগান রেখার আকৃতি ব্যাখ্যা করো। তাহলে আমরা শ্রমের যোগান রেখা আঁকবো, শ্রমের যোগান রেখার বর্ণনা করব। খুবই সহজ, যে মজুরি যখন 100, শ্রমের যোগান 10, মজুরি বেড়ে 200 হলে শ্রমের যোগান বেড়ে 12 হয়, মজুরি বেড়ে 300 হলে শ্রমের যোগান বেড়ে 14 হয়, মজুরি বেড়ে 400 হলে শ্রমের যোগান বেড়ে 16 হয়, যা এ বি সি ডি বিন্দু দ্বারা নির্দেশিত। এরপরে মজুরি যখন অনেক বেশি হারে বেড়ে 500 টাকা হয়, তখন শ্রমের যোগান না বেড়ে শ্রমের যোগান কমে 12 একক হয়, যা ই বিন্দু দ্বারা নির্দেশিত। এই এ বি সি ডি ই বিন্দু যোগ করে আমরা যে রেখা পাই, এটাই হলো শ্রমের যোগান রেখা। তো প্রথম দিকে শ্রমের যোগান রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, অর্থাৎ মজুরি যত বাড়ে শ্রমের যোগান তত বাড়ে। কিন্তু মজুরি যখন অনেক বেশি হারে বৃদ্ধি পায়, তখন শ্রমের যোগান না বেড়ে শ্রমের যোগান কমে যায়, তখন শ্রমের যোগান রেখাটা এরকম পশ্চাৎগামী হয়। অর্থাৎ মজুরি অতিরিক্ত হারে বৃদ্ধি পেলে শ্রমের যোগান না বেড়ে শ্রমের যোগান হ্রাস পায়, তাই রেখাটি পশ্চাৎগামী হয়। এটি হলো শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা। আমার মনে হয় অবশ্যই সবাই ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছ। তো এবার আমাদের পরের টপিক কি, যে ভারসাম্য মজুরি নির্ণয় করো। তো ভারসাম্য মজুরি আমাদের দুই ভাবে আসবে, একটা হলো চিত্রের ভিত্তিতে আর একটা হলো তালিকার ভিত্তিতে। তাহলে আমরা দুটোই দেখব, চিত্রের ভিত্তিতেও দেখব এবং তালিকার ভিত্তিতেও দেখব। চিত্রের ভিত্তিতে আবার দুই ভাবে আসে, একটা হলো সংখ্যাগত ভাবে আর একটা হলো সংখ্যাগত ছাড়া। তাহলে প্রথমে আমরা সংখ্যাগত ভাবে দেখব, এরপরে সংখ্যা ছাড়াটা দেখব। তাহলে এবার আমরা পড়ব ভারসাম্য মজুরি স্তর নির্ণয়। তো ভারসাম্য শব্দের অর্থ হলো স্থিতি অবস্থা। তো কিভাবে স্থিতি অবস্থা যাওয়া যায়, সেটা হলো যে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান দুটি পরস্পর বিপরীত শক্তি। তাহলে এই দুটি শক্তি যখন এমন একটা অবস্থায় উপনীত হবে যে শ্রমের চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে, অর্থাৎ এমন একটা নির্দিষ্ট মজুরির হার নির্ধারিত হবে শ্রমের চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে, যেই মজুরিতে শ্রমের চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে, এবং এই অবস্থাটাকে বলা হচ্ছে ভারসাম্য অবস্থা। এই অবস্থাটা আর সাধারণত কখনো এই অবস্থাটা থেকে বিঘ্নিত হতে চায় না। তো শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান দুটি পরস্পর বিপরীত শক্তি। শ্রমের চাহিদার সাথে মজুরির সম্পর্ক হলো বিপরীত, আর মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক হলো সমমুখী। তাহলে একটার সাথে সমমুখী সম্পর্ক আর একটা হলো বিপরীত সম্পর্ক। তো এরা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এমন একটা অবস্থায় উপনীত হয় যে এমন একটা ভারসাম্য মজুরির হার নির্ধারিত হয় যেখানে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর সমান হয়। সেই অবস্থাটাকে বলা হচ্ছে শ্রম বাজারের ভারসাম্য অবস্থা। তো কি হবে সেখানে, যে যেই বিন্দুতে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর সমান হবে সেটা হবে ভারসাম্য বিন্দু। আর এই সময় আমরা একটা নির্দিষ্ট মজুরি স্তর পাবো, সেটাকে বলা হচ্ছে ভারসাম্য মজুরি স্তর। তাহলে কখন শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান সমান হবে? আমরা জানি শ্রমের চাহিদা বাম থেকে ডানে নিম্নগামী, শ্রমের যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। শ্রমের চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে সাধারণত শ্রমের চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়। আর সেখানে আমরা যে মজুরিটা পাবো সেটাই হবে ভারসাম্য মজুরি স্তর। তো এটা আমরা এই যে চিত্রের ভিত্তিতে আর তালিকার ভিত্তিতে বর্ণনা করব। তাহলে প্রথমত আমরা একটা চিত্রের ভিত্তিতে দেখি, যে প্রথম চিত্র যে যেটা সংখ্যার মাধ্যমে দেওয়া থাকবে, সেটা হলো কি, যে এখানে শ্রমের চাহিদা রেখা দেওয়া আছে ডিএল, এবং এটা হলো শ্রমের যোগান রেখা। কেন? আমরা জানি শ্রমের যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, তার মানে এটা শ্রমের যোগান রেখা আর এটা হলো শ্রমের চাহিদা রেখা। তাহলে আমার প্রশ্ন থাকবে কি, যে ভারসাম্য মজুরি স্তর নির্ণয় করো। এই যে চিত্রে বা উদ্দীপকের আলোকে ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, চিত্রে ভূমি অক্ষে কি, ভূমি অক্ষে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান, আর লম্ব অক্ষে কি, লম্ব অক্ষে হলো প্রকৃত মজুরি। আমরা জানি শ্রমের চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী, তাহলে ডিএল হলো শ্রমের চাহিদা রেখা এবং এসএল হলো শ্রমের যোগান রেখা। তাহলে শ্রমের চাহিদা রেখা এবং শ্রমের যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করে। তাহলে ই বিন্দুতে কি হয়, ই
ই বিন্দুতে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর সমান হয়। তাহলে এই যে ই বিন্দু, এই ই বিন্দুই হলো ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য মজুরির পরিমাণ কত? ভারসাম্য মজুরির পরিমাণ অর্থাৎ ভারসাম্য প্রকৃত মজুরি হলো 250 টাকা এবং শ্রমের চাহিদা বা শ্রমের যোগান কত? এই যেটা হলো ভারসাম্য বিন্দু, এটা হলো ভারসাম্য মজুরি স্তর এবং এইটা হলো ভারসাম্য নিয়োগের পরিমাণ বা ভারসাম্য শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানের পরিমাণ। এটাই আমরা শুধু জাস্ট ব্যাখ্যা করব। তাহলে প্রথমে অবশ্যই আমরা খাতায় চিত্রটা আঁকবো, চিত্রটা এঁকে তারপরে বর্ণনা করব। যে চিত্রে ভূমি অক্ষে শ্রমের চাহিদা এবং যোগান, লম্ব অক্ষে প্রকৃত মজুরি দেখানো হয়েছে। ডিএল হলো শ্রমের চাহিদা রেখা এবং এসএল হলো শ্রমের যোগান রেখা। শ্রমের চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করে, তাহলে ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু, অর্থাৎ ই বিন্দুতে শ্রম বাজারের ভারসাম্য নির্ধারিত হয়। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য মজুরি হার নির্ধারিত হয় 250 এবং ভারসাম্য শ্রম নিয়োগের পরিমাণ বা শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান হয় 400 একক। তো এটাই হলো শ্রম বাজারের ভারসাম্য অবস্থা এবং ভারসাম্য মজুরি স্তর হলো 250 আর শ্রমিক নিয়োগের পরিমাণ বা শ্রমের চাহিদা বা শ্রমের যোগান হলো 400 একক। এটা থাকবে আমাদের গতে। এখন ঘতে কি থাকতে পারে? যে মজুরি যদি 200 টাকা হয় তাহলে শ্রম বাজারে কি পরিস্থিতি তৈরি হবে, এবং মজুরি যদি 300 টাকা হয় তাহলে শ্রম বাজারে কি পরিস্থিতি তৈরি হবে। তাহলে আমরা দেখলাম যে 250 টাকা মজুরিতে শ্রম বাজারে ভারসাম্য অবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে। এখন 200 টাকা মজুরিতে কি অবস্থা দাঁড়াবে এবং 300 টাকা মজুরিতে শ্রম বাজারে কি অবস্থা সৃষ্টি হবে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এটা ঘতে থাকতে পারে। এখন দেখো, প্রথমত আমরা ব্যাখ্যা করি যে মজুরি যখন 200 টাকা, তাহলে 200 টাকা মজুরিতে আমরা দেখি এদিক দিয়ে যদি যাই, এটা কি রেখা? এটা হলো শ্রমের যোগান রেখা। তাহলে 200 টাকা মজুরিতে শ্রমের যোগান রেখাকে কি সি বিন্দুতে ছেদ করে, তাহলে এই সি বিন্দু অনুযায়ী শ্রমের যোগান হলো 300 একক। তাহলে এই যে মজুরি ডাব্লিউ বাই পি নট যখন 200 টাকা, তখন শ্রমের যোগান হচ্ছে কোন বিন্দু অনুযায়ী? এটা হলো সি বিন্দু অনুযায়ী শ্রমের যোগান হলো 300 একক। এরপরে আমরা আরো যাই 200 টাকা মজুরিতে, এই যে এবার শ্রমের চাহিদা রেখাকে স্পর্শ করছে কোথায়? ডি বিন্দুতে। তাহলে ডি বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদা রেখা, এটা কোন বিন্দু অনুযায়ী? এটা হলো ডি বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদা রেখাকে ডি বিন্দুতে স্পর্শ করলো। তাহলে তখন শ্রমের চাহিদা কত হচ্ছে? এখান থেকে যদি আমরা দেখি তখন শ্রমের চাহিদার পরিমাণ হলো 500 একক। তাহলে এখন দেখো যে মজুরি যখন 200 টাকা, এই 200 টাকা মজুরিতে শ্রমের যোগান রেখাকে এখানে স্পর্শ করতেছে, তাহলে এটা হলো শ্রমের যোগানের পরিমাণ এবং শ্রমের চাহিদা রেখাকে ডি বিন্দুতে স্পর্শ করতেছে, এটা হলো শ্রমের যোগানের পরিমাণ। তাহলে মজুরি যখন 200 টাকা তখন শ্রমের, এটা হলো শ্রমের চাহিদার পরিমাণ। কি দেখলাম? যে মজুরি যখন 200 টাকা তখন শ্রমের যোগানের পরিমাণ হলো 300 একক। মজুরি যখন 200 টাকা, এই 200 টাকা মজুরিতে ডি বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদা হলো 500 একক। তাহলে আমরা কি দেখলাম? যে শ্রমের যোগান হলো 300 আর শ্রমের চাহিদা হলো 500। তাহলে এখানে কোনটা বেশি? যে শ্রমের চাহিদা বেশি, শ্রমের যোগানের চেয়ে শ্রমের চাহিদা বেশি। কতটুকু শ্রমের চাহিদা বেশি? যে শ্রমের চাহিদা হলো 500 এবং শ্রমের যোগান হলো 300। তাহলে শ্রমের চাহিদা হলো 200 একক, চাহিদা কি বেশি। তাহলে এতটা চাহিদা আছে কিন্তু শ্রমের যোগান এতটা নেই। তাহলে এখানে কি আছে? শ্রমের যোগান কম, অর্থাৎ অল্প পরিমাণ শ্রমিক কাজ করতে আগ্রহী, কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠান নিতে চাচ্ছে 500 জন আর শ্রম কাজ করতে রাজি আছে 300 জন। তাহলে এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে শ্রমিকের ঘাটতি। তাহলে শ্রমের চাহিদা অনেক বেশি, এটা হলো শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে, শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। অর্থাৎ শ্রমিকের চাহিদা আছে অনেক কিন্তু শ্রমিকের যোগান তেমন নেই। এটাকে বলা হচ্ছে শ্রম বাজারে ঘাটতি। এখন আমরা দেখি মজুরি যখন 300 টাকা, মজুরি যখন 300 টাকা, তাহলে 300 টাকা যখন মজুরি তখন কি হচ্ছে আমরা দেখি? 300 টাকা মজুরিতে ডাব্লিউ বাই পি যখন 300 টাকা, তাহলে 300 টাকা অনুযায়ী যাই দেখি এই বিন্দুতে স্পর্শ করছে, তাই এটা কি রেখা? এটা হলো চাহিদা রেখা। তাহলে এই বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদার পরিমাণ হলো 300। তাহলে মজুরি যখন 300 টাকা তখন শ্রমের চাহিদা হলো 300 একক। তাহলে আবারও যাই, এই মজুরিতে যোগান রেখাকে কোথায় স্পর্শ করতেছে? বি বিন্দুতে। বি বিন্দু অনুযায়ী শ্রমের যোগানের পরিমাণ হলো 500। তাহলে তখন শ্রমের যোগানের পরিমাণ হলো 500 একক। এখন দেখো মজুরি যখন 300 টাকা তখন
শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান শ্রমিক নিতে রাজি আছে 300 জন, আর শ্রমিক কাজ করতে রাজি আছে 500 জন। তাহলে নেবে 300 জন, কাজ করতে রাজি আছে 500 জন। এক্ষেত্রে শ্রম কি আছে? উদ্বৃত্ত আছে। শ্রম কি আছে? উদ্বৃত্ত আছে। কেন? এক্ষেত্রে ডিএল এর তুলনায় এসএল অনেক বেশি। কতটুকু উদ্বৃত্ত আছে? যে 500 মাইনাস 300, অর্থাৎ 200 একক শ্রম এটা উদ্বৃত্ত আছে। আর এইটা কি অবস্থায় থাকবে? এই উদ্বৃত্ত শ্রমটা এটা বেকারত্ব হয়ে থাকবে। এটাই হলো বেকারত্ব। কেন? 300 টাকা যখন মজুরি নির্ধারিত হলো, তখন শ্রমের নিয়োগকারী প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ দিল 300 জন, কিন্তু কাজ করতে চায় ওই মজুরিতে এমন লোক সংখ্যা আছে 500 জন। তাহলে কাজ পেল 300 জন, কাজ করতে আগ্রহী ছিল 500 জন। তাহলে এই 200 জন শ্রমিক কি থাকবে? বেকার থাকবে। তাহলে যখন মজুরি অনেক বেশি বেড়ে 300 একক হচ্ছে, তখন এই যে এ বি পরিমাণ এইটা বেকার থাকতেছে, এই শ্রমিক সংখ্যাটা বেকার থাকতেছে। তাহলে আমরা কি দেখলাম? 200 টাকা মজুরিতে সি থেকে ডি পর্যন্ত এই পরিমাণ শ্রমিক, অর্থাৎ 300 বিয়োগ 500, 200 একক শ্রমিক ঘাটতি থাকতেছে। আর 300 টাকা মজুরিতে এ থেকে বি তে এই পরিমাণ শ্রমিকটা বেকার থাকতেছে, অর্থাৎ এটা কাজ পাচ্ছে না। তাহলে ভারসাম্য মজুরির চেয়ে কম মজুরি হলে কি হচ্ছে? শ্রম বাজারে ঘাটতি দেখা যায়। ভারসাম্য মজুরির চেয়ে বেশি মজুরি হলে তখন শ্রম বাজারে কি হয়? শ্রমিকের উদ্বৃত্ত থাকে, অর্থাৎ শ্রমিকের নিয়োগ হয় কম আর শ্রম যোগান থাকে অনেক বেশি, অর্থাৎ অনেকে কাজ পায় না। যারা কাজ পায় না তারা হলো বেকারত্ব, অর্থাৎ বেকার হিসেবে পড়ে থাকে। তো এটাই আমাদের প্রশ্ন আসতে পারে যে ভারসাম্য মজুরি স্তর নির্ণয় করা এবং শ্রমের পরিমাণ এই ভারসাম্য মজুরির চেয়ে কম আর ভারসাম্য মজুরির চেয়ে বেশি হলে ভারসাম্য অবস্থার কি পরিবর্তন হবে সেটা ব্যাখ্যা করো। তো আশা করি বুঝতে পেরেছো সবাই বিষয়টা। তো এটা আমরা দেখলাম সংখ্যার মাধ্যমে, কিন্তু আমাদের এবার আসতে পারে কি? সেটাই, এই প্রশ্নটাই আসতে পারে আবার সংখ্যা ছাড়া। তাহলে আমরা সংখ্যার মাধ্যমে দেখলাম, তাহলে সংখ্যা ছাড়া আমরা কিভাবে ব্যাখ্যা করব সেটা এবার দেখবো একটা। তো আমাদের কিন্তু হুবহু এরকমই একটা উদ্দীপক চিত্র আকারে দেওয়া থাকবে পরীক্ষায়। এবার আমরা তাহলে 2 নংটা দেখি। যখন আমাদের সংখ্যা দেওয়া থাকবে না, এখানেও সেম প্রশ্ন থাকবে যে ভারসাম্য মজুরি স্তর নির্ণয় করা, এবং মজুরির পরিমাণ যদি W/P1 হয় তখন শ্রম বাজারে কি পরিস্থিতি তৈরি হবে, আর মজুরি যদি W/P2 হয় তখন শ্রম বাজারে কি পরিস্থিতি তৈরি হবে। তো তখন আমরা কিভাবে ব্যাখ্যা করব? তো এক্ষেত্রে প্রথম প্রশ্ন ভারসাম্য মজুরিটা ব্যাখ্যা একই। চিত্রে ভূমি অক্ষে শ্রমের চাহিদা এবং যোগান, লম্ব অক্ষে প্রকৃত মজুরি দেখানো হয়েছে। ডিএল হলো শ্রমের চাহিদা রেখা, এসএল হলো শ্রমের যোগান রেখা, পরস্পর ই বিন্দুতে ছেদ করে। তাহলে ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য প্রকৃত মজুরি নির্ধারিত হলো W/P0, এবং শ্রম নিয়োগের পরিমাণ বা শ্রমের চাহিদা এবং যোগানের পরিমাণ হলো L0। তাহলে ভারসাম্য মজুরি হলো W/P0 এবং শ্রমের চাহিদা ও যোগানের পরিমাণ হলো L0 বলে আমরা OL0 বলবো। এরপরে আমাদের প্রশ্ন থাকবে যে মজুরি যদি W/P1 হয় আর মজুরি যদি W/P2 হয়, তাহলে ভারসাম্য অবস্থার কি পরিবর্তন হবে বা বাজার কি পরিস্থিতি তৈরি হবে সেটা ব্যাখ্যা করো। তাহলে একইভাবে আমরা প্রথমত দেখি যে মজুরি যখন W/P1, কত মজুরিতে? যে W/P1 যখন মজুরি, এই মজুরিতে কি হচ্ছে? এই মজুরিতে আমরা যাই এইদিকে, তাহলে দেখো আর বিন্দুতে শ্রমের যোগান রেখাকে স্পর্শ করছে। তাহলে এই অনুযায়ী শ্রমের যোগানের পরিমাণ আমরা এভাবেই লিখব যে শ্রমের যোগানের পরিমাণ কত? যে OL1। তাহলে শ্রমের যোগানের পরিমাণ OL1। চলে যাই শ্রমের চাহিদা রেখাকে এস বিন্দুতে ছেদ করে, এস বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদা হলো কি? OL2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে শ্রমের চাহিদা আমি সংক্ষেপে লিখতেছি, সেটা হলো OL2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? শ্রমের যোগান হলো এইটুক আর শ্রমের চাহিদা হলো এইটুক। তার মানে শ্রমের চাহিদাটা বেশি, DL গ্রেটার দেন SL। তাহলে শ্রমের চাহিদা বেশি, শ্রমের যোগান কম। তাহলে এক্ষেত্রে কি থাকবে? শ্রমের ঘাটতি সৃষ্টি হবে। শ্রমের কি দেখা দেবে? ঘাটতি দেখা দেবে। কেন? শ্রমের চাহিদা অনেক বেশি কিন্তু শ্রমের যোগান অনেক কম। তাহলে কতটুকু ঘাটতি দেখা দেবে? যে শ্রমের যোগানের ঘাটতি হলো OL2 মাইনাস OL1। এটা হলো শ্রমের চাহিদা, এটা হলো শ্রমের যোগান। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিব, তাহলে কতটুকু থাকবে? যে L1 L2, অর্থাৎ এই যে L1 L2 বা R থেকে S, অথবা আমরা কি লিখতে পারি? RS। এইটা হলো শ্রমের ঘাটতি থাকবে। এখন মজুরি বেড়ে যদি W/P2 হয়, তাহলে আমরা দেখি যে মজুরি যখন W/P2, তাহলে এখান থেকে যাই W/P2 রেখা অনুযায়ী P বিন্দুতে স্পর্শ করছে। তাহলে P বিন্দু অনুযায়ী এটা কোন রেখাকে স্পর্শ করছে? শ্রমের চাহিদা রেখাকে। তাহলে P বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদা হলো OL1। তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি? যে শ্রমের চাহিদা হলো OL1, এবং এই বিন্দু অনুযায়ী চলে যাই আমরা দেখি তাহলে কোথায়? শ্রমের যোগান রেখাকে কি বিন্দুতে স্পর্শ করতেছে? তাহলে W/P2 মজুরিতে Q বিন্দু অনুযায়ী শ্রমের
যোগান হলো OL2। তাহলে আমরা কি দেখলাম, WYP2 মজুরিতে শ্রমের চাহিদা হলো OL1 এবং শ্রমের যোগান হলো OL2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মজুরি যখন WYP2 তখন শ্রমের চাহিদা OL1 চাহিদা কম আর শ্রমের যোগান বেশি। তাহলে আমরা তখন কি দেখতে পাচ্ছি যে শ্রমের যোগান অনেক বেশি, শ্রমের চাহিদা অনেক কম। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিছু শ্রমিক কি থাকবে, বেকার থাকবে, বেকার। এক্ষেত্রে কিছু শ্রমিক বেকার থাকবে, মানে বেকারত্ব সৃষ্টি হবে। কতটুকু শ্রমিক বেকার থাকবে, তাহলে শ্রমের চাহিদা মাত্র এতটুকু আর যোগান অনেক বেশি, মানে OL2 পরিমাণ কাজ করতে রাজি আছে। আর শ্রমের চাহিদা বলতে কি, নিয়োগকারী প্রতিষ্ঠান কতটুকু নেয়, নিল হলো OL1 পরিমাণ। তাহলে বাকি শ্রমিকরা কি থাকবে, বেকার থাকবে। তাহলে OL2 মাইনাস OL1, তার মানে L1 L2 পরিমাণ শ্রমিক বেকার থাকবে। অথবা L1 L2 না বলে আমরা কি বলবো, যে PQ, এই PQ পরিমাণ শ্রমিক কি থাকবে, এই শ্রমিকরা বেকার থাকবে। এটাই আমরা ব্যাখ্যা করব। তাহলে এটা সংখ্যার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, এটা সংখ্যা ছাড়াও ব্যাখ্যা করতে পারি। যদি সংখ্যা ছাড়া আসে তাহলে এইভাবেই ব্যাখ্যা করব। আর আমি যেগুলো বলতেছি সেগুলো তোমরা জাস্ট একটু ভাষায় লিখবে। যেমন W/P1 মজুরিতে W/P1 মজুরিতে R বিন্দু অনুযায়ী শ্রমিকের এটা কি যোগান রেখা, তাহলে শ্রমের যোগান হলো OL1 এবং S বিন্দু অনুযায়ী শ্রমের চাহিদার পরিমাণ হলো OL2। এক্ষেত্রে শ্রমের চাহিদা অনেক বেশি এবং শ্রমের যোগান হলো কম, তাই শ্রমের ঘাটতি দেখা দেবে। কতটুকু ঘাটতি, এই যে এটুকু, L1 L2 বা RS বিয়োগ করে দেবো এটা। একইভাবে W/P2 মজুরিতে শ্রমের চাহিদা হলো OL1 কোন বিন্দু অনুযায়ী, P বিন্দু অনুযায়ী, এবং শ্রমের যোগান হলো OL2 কোন বিন্দু অনুযায়ী, Q বিন্দু অনুযায়ী। এক্ষেত্রে দেখা যাচ্ছে শ্রমের যোগান অনেক বেশি, চাহিদা কম, তাহলে এক্ষেত্রে কিছু পরিমাণ শ্রমিক বেকার থাকবে। কতটুকু, OL2 মাইনাস OL1, অর্থাৎ L1 L2 বা PQ পরিমাণ শ্রমিক বেকার থাকবে। এটাই হলো শ্রম বাজারের পরিস্থিতি, ভারসাম্যের চেয়ে কম মজুরি আর ভারসাম্যের চেয়ে বেশি মজুরিতে শ্রম বাজার আর শ্রমের চাহিদা এবং যোগানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয় সেটাই আমরা দেখলাম। তো এভাবেই আমরা ব্যাখ্যা করব। তো আমাদের উদ্দীপক হিসেবে চিত্র আকারে দেওয়া থাকবে এবং আমাদেরকে বলবে ভারসাম্য মজুরি স্তর নির্ণয় করো, ভারসাম্যের চেয়ে একটা কম মজুরিতে কি পরিস্থিতি তৈরি হবে, ভারসাম্যের চেয়ে বেশি মজুরিতে কি পরিস্থিতি তৈরি হবে। তো MCQ আসতে পারে, ভারসাম্য মজুরির চেয়ে মজুরি যদি হ্রাস পায় তাহলে শ্রমের চাহিদা বাড়ে, যোগান কমে, তখন শ্রম বাজারে ঘাটতি তৈরি হয়। ভারসাম্য মজুরির চেয়ে যদি মজুরি বেশি হয় তখন শ্রমের চাহিদা কমে যায়, শ্রমের যোগান বেড়ে যায়, তখন কিছু পরিমাণ শ্রমিক বেকার থেকে যায়। এটাই হলো শ্রম বাজারে ভারসাম্য অবস্থার পরিস্থিতি। তো এবার আমরা পরের টপিকে যাই, সেটা কি, যে তালিকার ভিত্তিতে ভারসাম্য মজুরি স্তর নির্ণয়। তাহলে অবশ্যই আমাদের তখন একটি তালিকা দেওয়া থাকবে। তো সেই তালিকাটা কিরকম দেওয়া থাকবে, এই যে আমাদের এখানে এটা মজুরি দেওয়া আছে, এটা শ্রমের চাহিদা দেওয়া আছে, এটা শ্রমের যোগান দেওয়া আছে। মজুরি পরিমাণ 200, 400, 600, 800, শ্রমের চাহিদা হলো এগুলা এবং এগুলো হলো শ্রমের যোগান। তা আমাদের প্রশ্ন থাকবে যে উদ্দীপকের আলোকে ভারসাম্য মজুরি স্তর নির্ণয় করো। তাহলে আমরা কি করব, একই চিত্রে শ্রমের চাহিদা রেখা আঁকবো এবং একই চিত্রে শ্রমের যোগান রেখা আঁকবো। একে শ্রমের চাহিদা রেখার যোগান রেখা যেখানে ছেদ করবে সেটাই হবে আমার ভারসাম্য বিন্দু। আবার এখান থেকে থাকতে পারে যে গতে থাকতে পারে যে শ্রমের যোগান রেখা আঁকো আর এর আকৃতি ব্যাখ্যা করো। তাহলে শ্রমের যোগান রেখা আমরা এঁকে ফেলছি এবং আর এর আকৃতিও ব্যাখ্যা করতে জানি। তো শুধু বাম থেকে ডানে ঊর্ধ্বগামীও হতে পারে, আবার সামান্য একটু পশ্চাৎগামীও হতে পারে। তার মানে তালিকা যেমন দেওয়া থাকবে আমরা তেমন আঁকবো, এটাতে কোনো সমস্যা নাই। যদি পশ্চাৎগামী হয় তাহলে পশ্চাৎগামী হবে, আর যদি শুধু সরল রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয় তাহলে শুধু ঊর্ধ্বগামী থাকবে। তো যখন যেরকম তালিকা দেওয়া থাকবে তখন যোগান রেখাটা সেরকম হবে। তাহলে যোগান রেখা আর আমরা আঁকছি না, তাছাড়াও এখানে আমাদের তো যোগান রেখা আঁকতেই হবে, আমরা একইভাবে দেখতেই পাবো। তাহলে এইখানে আমার কি করতে হবে, এই তালিকার ভিত্তিতে আমার শ্রমের চাহিদা রেখা এবং যোগান রেখা একই চিত্রে আঁকতে হবে। আঁকার পরে আমার ভারসাম্য অবস্থাটা ব্যাখ্যা করতে হবে। তাহলে এখান থেকে শ্রমের চাহিদার যোগান রেখা যেহেতু আঁকতে হবে, তাহলে প্রথমে যোগান রেখাটাই আঁকি, তাহলে যোগান রেখাও আঁকা হবে, আকৃতিও ব্যাখ্যা করা হবে। তাহলে এই আমরা নিলাম, এটা হলো ভূমি অক্ষ আর এটা হলো লম্ব অক্ষ। তাহলে লম্ব অক্ষের দিকে আমার কি থাকবে, সব সময় মজুরিটা লম্ব অক্ষের দিকে দেখাবো। তাহলে মজুরি কত, যে 200, 400, 600 আর 800, এটা হলো আমার মজুরির পরিমাণ। শ্রমের চাহিদা এবং যোগানের পরিমাণ সর্বোচ্চ কত, সর্বোচ্চ হলো 600। তাহলে আমরা কি নিতে পারি, 100, 200, 300, 400, 500 এবং 600, এটা হলো শ্রমের চাহিদা এবং যোগানের পরিমাণ। তাহলে এই পাশে আমরা কি দেখাচ্ছি, লেবার আর লেবার অফ সাপ্লাই, লেবার অফ ডিমান্ড, ডিমান্ড অফ লেবার, সাপ্লাই অফ লেবার।
তাহলে প্রথমে শ্রমের যোগান রেখাটা আঁকি। তাহলে মজুরি যখন 200 তখন শ্রমের যোগান হলো 400। তাহলে মজুরি 200 তখন শ্রমের যোগান হলো 400। কোথায়? এই যে এখানে। তাহলে এই আমরা পেলাম একটা বিন্দু এ। এরপরে 400 টাকা মজুরিতে 500। তাহলে যখন 400 তখন শ্রমের যোগান কত হলো? শ্রমের যোগান হলো 500। এই একটা বিন্দু পেলাম বি। এরপরে মজুরি যখন 600 তখন হলো শ্রমের যোগানও 600। তাহলে মজুরি 600, শ্রমের যোগানও 600। এই একটা বিন্দু পেলাম, এটার নাম দিলাম সি। এরপরে মজুরি যখন 800 তখন শ্রমের যোগান হলো 550। তাহলে মজুরি বেড়ে 800 হলো, শ্রমের যোগান হলো 550। তাহলে এটা হলো 500, এটা হলো 600। 550 কোথায়? এই যে এখানে, এই হলো এই জায়গায়। তাহলে এই বিন্দুটার নাম দিলাম আমরা ডি। তাহলে প্রথমে পাইলাম এ, তারপরে পাইলাম বি, তারপরে পাইলাম সি এবং তারপরে পাইলাম ডি। এটাই হলো আমার শ্রমের যোগান রেখা। তাহলে আমাকে শ্রমের যোগান রেখা আঁকতে বলতে পারে এবং এর আকৃতি ব্যাখ্যা করতে বলতে পারে। তাহলে হয়ে গেল, শ্রমের যোগান রেখা আঁকলাম, এবার এই আকৃতিও ব্যাখ্যা করতে পারবো। তাহলে প্রথম দিকে বাড়ে আর পরে হলো শ্রমের যোগান আরো কমে যায়, এই জন্য শ্রমের যোগান রেখাটা পশ্চাৎগামী হয়। এবার এই চিত্রে আমরা শ্রমের চাহিদা রেখাটাও আঁকবো। তাহলে এবার আঁকি। 200 টাকা মজুরিতে শ্রমের চাহিদা কত? 600 একক। তাহলে 200 টাকা যখন মজুরি তখন শ্রমের চাহিদা হলো 600। এই যে এখানে 600। তাহলে এই যে একটা বিন্দু পেলাম। এরপর 400 টাকা মজুরিতে কত? 500। তাহলে যখন 400 তখন মজুরি কত? মজুরি হলো 500। এই যে আমরা একটা বিন্দু পেলাম নতুন আরেকটা, এইটা। এরপরে যখন মজুরি 600 তখন শ্রমের চাহিদা কত? 400। তাহলে 600 টাকা মজুরি, শ্রমের চাহিদা হলো এই যে 400। তাহলে এই আর একটা বিন্দু পেলাম। এরপরে মজুরি যখন 800 তখন শ্রমের চাহিদা হলো 550। সরি, 550 না, 300 মজুরি। এরপরে মজুরি যখন 800 তখন শ্রমের চাহিদা হলো 300। তাহলে 800 টাকা মজুরিতে এই শ্রমের চাহিদা হলো 300। তাহলে 800 টাকা মজুরিতে শ্রমের চাহিদা হলো 300। এই একটা বিন্দু পেলাম। তাহলে এই বিন্দু চারটা আমরা যোগ করব। এইটাই হলো আমার শ্রমের চাহিদা রেখা। তাহলে উদ্দীপকের আলোকে আমরা শ্রমের চাহিদা রেখাও পেয়েছি, শ্রমের যোগান রেখাও পেয়েছি। তাহলে এরপরে বর্ণনা কি করব? যে শ্রমের চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? এই যে বি বিন্দুতে ছেদ করে। তাহলে বি বিন্দুই হলো ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য মজুরি হলো 400 এবং ভারসাম্য শ্রমের চাহিদা এবং যোগানের পরিমাণ হলো 500 একক। তাহলে ভারসাম্য মজুরি স্তর আমরা কত পাইলাম? ভারসাম্য মজুরি স্তর হলো 400 এবং শ্রমের চাহিদা এবং যোগান কত একক পাচ্ছি? শ্রমের চাহিদা এবং যোগানের একক পাচ্ছি হলো আমরা 500। এটাই হলো ভারসাম্য অবস্থা। ভারসাম্য ব্যাখ্যা করব। তাহলে গতে থাকতে পারে শুধু যোগান রেখা করে আকৃতি ব্যাখ্যা করো এবং ঘতে থাকবে ভারসাম্য মজুরির পরিমাণ নির্ধারণ করো। এরপরে এই তালিকায় আমার শ্রমের চাহিদা বাড়াইতে বলতে পারে, কমাইতে বলতে পারে, শ্রমের যোগান বাড়াইতে বলতে পারে, শ্রমের যোগান কমাইতেও বলতে পারে। তো যখন যেটা বলবে তখন আমরা সেটা দিয়ে করব। এখন আমাকে যদি বলে যে শ্রমের যোগান বেড়ে গেল, কি কারণে? জনসংখ্যা বাড়ার কারণে, জনসংখ্যার বৃদ্ধির কারণে যে শ্রমের যোগান বেড়ে গেল। কিসের যোগান বেড়ে গেল? শ্রমের যোগান বেড়ে গেল। তাহলে শ্রমের যোগান যদি বেড়ে যায়, মজুরি অপরিবর্তিত আছে, প্রতি ক্ষেত্রে শ্রমের যোগান 100 করে বৃদ্ধি পায়, প্রতি ক্ষেত্রে শ্রমের যোগান 100 একক করে বৃদ্ধি পায়। তাহলে ভারসাম্য অবস্থার কি পরিবর্তন হবে? প্রতি ক্ষেত্রে শ্রমের যোগান 100 একক করে বৃদ্ধি পেল, তাহলে ভারসাম্য অবস্থার কি পরিবর্তন হবে? তাহলে দেখি। তাহলে নতুন করে আমার শ্রমের যোগানের নতুন তালিকা তৈরি করতে হবে। তাহলে শ্রমের যোগানের নতুন তালিকা কি হবে? যে অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত আছে, শ্রমের চাহিদা অপরিবর্তিত আছে, মজুরি অপরিবর্তিত আছে, কিন্তু দেশের জনসংখ্যা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে শ্রমের যোগান বেড়ে গেল। ওই আগের মজুরিতেই প্রতি ক্ষেত্রে 100 একক করে শ্রমের যোগান বেড়ে গেল। তাহলে নতুন করে শ্রমের যোগান এখন কত হবে? আগে ছিল 400, তাহলে এখন হবে কত? 500। আগে ছিল 500, তাহলে এখন ওই মজুরিতে হবে 600। আগে ছিল 600, এখন ওই মজুরিতে হবে 700। আগে ছিল 550, এখন ওই মজুরিতে হবে 650। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে এটা হলো আমার নতুন শ্রম যোগানের পরিমাণ জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে। এটা কি কারণে হতে পারে? ধরো প্রচুর পরিমাণ প্রবাসী দেশে ফিরে আসছে, তাহলে দেশে ফিরে আসে তো তারা কাজ করতে চাইবে, তারা তো আর বসে খাবে না, আর খাওয়ার মতো তো সবকিছু থাকবে না। তো এই জন্য তারাও কোনো না কোনো কাজ করতে আগ্রহী হবে। তাহলে যদি বাইরের দেশ থেকে কয়েক লক্ষ হলো যে প্রবাসী যদি দেশে ফিরে আসে, আর যদি দেশের বাইরে না যায়, আর যদি কাজ না পায়, তাহলে তারা কি করবে? দেশেই কাজ করার চেষ্টা করবে। তার মানে একই মজুরিতে শ্রমের যোগান তখন বেড়ে গেল। তাহলে শ্রমের যোগান রেখাটা তখন কি হবে? শ্রম বেড়ে গেলে
শ্রমের যোগান রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয়। তাহলে কি হবে আমরা দেখি। তাহলে 200 টাকা মজুরিতে তখন শ্রমের যোগান কত? 500। তাহলে 200 টাকা মজুরিতে শ্রমের যোগান আগে ছিল কত? 400, আর এখন হলো 500। এখন হবে এইটা বিন্দু। তাহলে 400 টাকা মজুরিতে আগে ছিল 500, এখন হলো 600। তাহলে 400 টাকা মজুরিতে আগে ছিল 500, এখন হলো 600। এই যে এটা। এখন 600 টাকা মজুরিতে কত? 700। তাহলে আমাদের এখানে 600 পর্যন্ত আছে, তাহলে আমাদের একটু বাড়াই নিতে হবে, এটা 700 পর্যন্ত নিতে হবে। তাহলে 700 পর্যন্ত নেই। তাহলে এই যে কত টাকা মজুরিতে? যখন মজুরি হলো 600, তাহলে 600 টাকা মজুরিতে আমার শ্রমের যোগান এখন হলো 700। এরপরে 800 টাকা মজুরিতে শ্রমের যোগান হলো 650। তাহলে 800 টাকা মজুরিতে শ্রমের যোগান কত? 650। এটা হলো 600, এটা হলো 700, তাহলে 650 হবে এর মাঝখানে। এই যে এটা। তাহলে এটা হলো আরেকটা বিন্দু। তাহলে আমরা প্রথম বিন্দু কোনটা পেলাম? প্রথম পাইলাম এটা, তারপরে পাইলাম এটা, তারপরে পাইলাম এটা, তারপরে পাইলাম এটা। তাহলে এই যে যুক্ত করব, এই যে যুক্ত করতেছি এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপরে এটা। তাহলে এটা হলো নতুন শ্রমের যোগান রেখা SL1। এটা হলো নতুন শ্রমের যোগান রেখা। তাহলে এই যে শ্রমের যোগান যে বেড়ে গেল, তাহলে শ্রমের যোগান রেখাটা ডান দিকে স্থানান্তরিত হলো। কিন্তু শ্রমের চাহিদা কি এখনো অপরিবর্তিত আছে। তাহলে শ্রমের চাহিদা রেখাটাকে কোথায় ছেদ করছে? এই যে আগের শ্রমের চাহিদা রেখা হলো এটা, এটা হলো শ্রমের চাহিদা রেখা, এইটাকে এই যে এই বিন্দুতে ছেদ করছে। তাহলে এই বিন্দুটা হবে এখন ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য বিন্দু অনুযায়ী আমরা এই দিকে একটা রেখা টানবো, এবং ভারসাম্য বিন্দু অনুযায়ী আমরা এই দিকে একটা রেখা টানবো। তাহলে দুই দিকে দুইটা রেখা টানলাম। তাহলে এই দিকে যে রেখা টানলাম এই বিন্দুটা অনুযায়ী আমার কি মজুরি হবে? তো এটা হলো 400, এটা হলো 200। তাহলে এর মাঝামাঝিতে তার মানে এই মজুরি হবে কত? এখন 300। তাহলে এটা যখন নিচের দিকে টানতেছি, এটা হলো 500, এটা হলো 600। তাহলে ভারসাম্য শ্রমিক কত হবে? মাঝখানে যদি হয় তাহলে এটা হবে 550। তাহলে দেখো, জনসংখ্যা বৃদ্ধির কারণে শ্রমের যোগান যদি বেড়ে যায়, তখন ভারসাম্য মজুরি স্তর কত নির্ধারিত হলো? 300। এবং শ্রমের চাহিদা আর যোগান কত নির্ধারিত হলো? 550। এটা হলো পরিবর্তিত ভারসাম্য অবস্থা। এভাবে আমাদেরকে এই পরিবর্তিত ভারসাম্যগুলোকে ব্যাখ্যা করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে শ্রমের চাহিদা বাড়ানো বা কমানো থাকতে পারে। তাহলে শ্রমের চাহিদা যদি বাড়ে, তাহলে শ্রমের চাহিদা রেখাটা এইদিকে স্থানান্তরিত হবে, আর যদি কমে তাহলে এই দিকে স্থানান্তরিত হবে। তাহলে নতুন করে যোগান রেখাকে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ছেদ করবে। তাহলে যেখানে ছেদ করবে সেটা হবে ভারসাম্য বিন্দু। এইভাবে ওই বিন্দুটা থেকে আমরা ভারসাম্য পরিমাণটা নির্ণয় করব। তো আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে আমাদের একটা তালিকা দেওয়া থাকবে, এবং সেই তালিকা থেকে আমাকে ভারসাম্য মজুরি স্তর বা ভারসাম্য স্তর ব্যাখ্যা করতে বলবে। সেখানে শ্রমের চাহিদারও পরিবর্তন থাকতে পারে, সেখানে শ্রমের যোগানেরও পরিবর্তন থাকতে পারে। যে কোনো কিছুর একটা পরিবর্তনের প্রেক্ষিতে আমাদের এই ভারসাম্য অবস্থাটাকে ব্যাখ্যা করতে বলবে। যে কোনো কিছু একটা পরিবর্তন করে দিয়ে, হয় শ্রমের চাহিদা পরিবর্তন দেওয়া থাকবে, আর না হলে শ্রমের যোগানের পরিবর্তন দেওয়া থাকবে, মাস্ট বি। তো এবার আমরা পরের টপিকে যাই, সেটা হলো শ্রমিক সংঘ। তো শ্রমিক সংঘ কি? যে শ্রমিকরা কি করে? তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য, তাদের পারিশ্রমিক বৃদ্ধি করার জন্য, তাদের অন্যান্য সুযোগ সুবিধা আদায় করে নেওয়ার জন্য যখন সম্মিলিতভাবে একটা সংঘ তৈরি করে, তখন সেটাকে বলা হচ্ছে শ্রমিক সংঘ। তাহলে শ্রমিক সংঘ কি? যে শ্রমিকরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দাবি দেওয়া উত্থাপনের জন্য যখন একত্রিত হয়ে একটা সংঘ গড়ে তোলে, তখন সেটাকে বলা হচ্ছে শ্রমিক সংঘ। তো এটা ইম্পর্টেন্ট, কতে আসতে পারে এবং ক্ষতেও আসতে পারে। এখন প্রশ্ন হলো যে শ্রমিক সংঘ কি মজুরি বাড়াতে পারে? শ্রমিক সংঘ সব সময় মজুরি বাড়াতে পারে না, তবে শ্রমিক সংঘ মজুরি বাড়াতেও আবার সক্ষম। তো কাজের ধরন এবং প্রকৃতি অনুযায়ী যেই শ্রমিকগুলো একই রকম কাজ করবে, একই প্যাটার্নের কাজ করবে, তাহলে সেই রকম শ্রমিকগুলোকে নিয়ে যদি শ্রমিক সংঘ গড়ে তোলা হয়, তাহলে তারা তাদের দাবিগুলো আদায় করতে পারে। কেন? তারা তখন শ্রমের যোগানটাকে নিয়ন্ত্রিত করতে পারবে। তাহলে শ্রমিক সংঘ গড়ে তোলার মাধ্যমে যদি শ্রমিকের যোগানটাকে নিয়ন্ত্রিত করতে পারে, তাহলে শ্রমিক সংঘ মজুরিও বাড়াতে পারে। ধরো কোনো একটা স্পেশালাইজড একটা কাজের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শ্রমিক প্রয়োজন, তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ শ্রমিকগুলো যদি শ্রমিক সংঘ গড়ে তোলে এবং ওরা যদি ওই সংঘের অধীনস্থ থাকে, এবং ওর বাইরে যদি ওই শ্রমিকগুলো আর পাওয়া না যায়, তাহলে কি করতে পারে? তারা এই যে সংঘ গঠনের ফলে তারা তাদের ন্যায্য দাবিগুলো আদায় করে নিতে পারে এবং মজুরিও বাড়িয়ে নিতে পারে। কেন? কারণ ওই কাজের জন্য যে শ্রমিক দরকার, তারা সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে সংঘ গড়ে তুলছে, এবং এর বাহিরে ওই কাজের জন্য আর কোনো শ্রমিক পাওয়া যায় না। তাহলে কি করবে? সেই শ্রমিক সংঘ তখন তাদের মজুরি বাড়িয়ে নিতে পারে।
তাহলে কি বুঝলাম আমরা, যে শ্রমিক সংঘ মজুরি বাড়াতে পারে, তাদের ন্যায্য দাবি দাওয়া আদায় করে নিতে পারে। তো এই জন্য এই সারা বিশ্বে মোটামুটি সকল দেশেই কোনো না কোনোভাবে শ্রমিক সংঘ গড়ে তোলা হয়। কি কারণে? ন্যায্য দাবি দাওয়া যদি থাকে, সেই ন্যায্য দাবি দাওয়া আদায় করার জন্য এবং মজুরি স্তর বৃদ্ধি করার জন্য। দেশের সার্বিক পরিস্থিতির সাথে যদি মজুরি বাড়ার দরকার হয়, তখন সেই শ্রমিক সংঘ আন্দোলনের মাধ্যমে তাদের এই দাবি দেওয়া বা মজুরিকে বাড়িয়ে নিতে পারে, তাদের ন্যায্য দাবিগুলোকেও আদায় করে নিতে পারে। তার মানে শ্রমিক সংঘ মজুরি বাড়াতে পারে, এটাই আমরা ব্যাখ্যা করবো। তো এটা যদি আসে, তাহলে এটা আসবে সর্বোচ্চ 2 নম্বরের জন্য, এর বেশি আসবে না। যে শ্রমিক সংঘ কি মজুরি বাড়াতে পারে নাকি পারে না। তাহলে শ্রমিক সংঘ মজুরি বাড়াতে পারে, তবে সর্বদাই শ্রমিক সংঘ মজুরি বাড়াতে পারে না। কেন? ধরো নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট শ্রমিকের যদি সংঘ না থাকে, তো সকল অর্থাৎ বিভিন্ন প্রকার শ্রমিক যদি একত্রে সংঘ গড়ে তোলে, তাহলে সাধারণত আর শ্রমিক সংঘের মধ্যে যদি সকল প্রকার শ্রমিক অন্তর্ভুক্ত না থাকে, তাহলে কখনোই আসলে তারা সেই ন্যায্য দাবি দাওয়া আদায় করতে পারবে না, মজুরিও আদায় করে নিতে পারবে না। তো নির্দিষ্ট পরিমাণ শ্রমিক সকলেই যদি শ্রমিক সংঘের অন্তর্ভুক্ত হয়, তাহলে কেবল তারা তাদের দাবি দাওয়াগুলোকে আদায় করে নিতে পারে, মজুরিও বাড়িয়ে নিতে পারে। তো এই ছিল এই শ্রম বাজারের A to Z, অর্থাৎ সকল কিছু। তো আমরা এগুলো যদি ভালোভাবে পড়ি, এই ক্লাসটা যদি A to Z করি, তাহলে আমরা সকল প্রকার ক খ জ্ঞানমূলক থেকে শুরু করে MCQ সহ কমন পাবো, এবং CQ তো মাস্ট বি কমন পাবো। আর এই অধ্যায়টা তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ পূর্ববর্তী সময়ে এই অধ্যায়টা ছিল না শর্ট সিলেবাসে, কিন্তু এই অধ্যায় কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি। তো যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি সেটা বলে দিচ্ছি তোমাদের, অবশ্যই সেই টপিকটা তোমরা ভালোভাবে পড়ে নিবে। আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি সম্পর্কিত, এবং প্রকৃত মজুরি নির্ণয় করা যায় কিভাবে। এরপরে হলো শ্রমের যোগান রেখা, শ্রমের যোগান রেখার আকৃতি, অর্থাৎ শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন, আর শ্রম বাজারের ভারসাম্য অবস্থা নির্ণয়, সেটা চিত্রভিত্তিক হতে পারে এবং সেটা তালিকা ভিত্তিকও হতে পারে, এবং সেখানে একটা নির্দিষ্ট মজুরিতে বাজারে কি পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ ভারসাম্য মজুরির চেয়ে কম, ভারসাম্য মজুরির চেয়ে বেশি মজুরি হলে বাজার পরিস্থিতি অর্থাৎ কি পরিস্থিতি তৈরি হয় সেটা, এবং তালিকার ভিত্তিতে যদি আসে, তাহলে শ্রমের যোগানের পরিবর্তনের ফলে ভারসাম্য অবস্থার কিভাবে পরিবর্তন হবে সেটা ব্যাখ্যা করো। এই কয়েকটা টপিকস থেকে একটা কোশ্চিন, এই অধ্যায় থেকে যদি কোশ্চিন আসে, তাহলে 100% তোমরা কমন পাবে এই কয়েকটা টপিকস থেকেই। তো আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।